একটা মানুষ শত শত মানুষকে মেরেছে, একাই যুদ্ধ জয় করতে মূল ভূমিকা পালন করেছে, এমন কথা অনেক শুনেছেন না? বীর যোদ্ধা এমন একজন সেনাপতি যার সঙ্গে লড়াইয়ে, বুদ্ধিমত্তায়, সাহসিকতায় বা শক্তিতে কেউ পারে না। বাস্তবে এমন মানুষকে দেখার আমাদের কতই না ইচ্ছে হয়, কিন্তু সুযোগ আর কই। তো তেমনই এক নেতা, এক সাহসী সর্দার, এক শক্তিশালী যোদ্ধার কাহিনী নিয়েই আজকের মুভি। এতক্ষণে হয়তো আন্দাজ করতে পেরেছেন কাকে আর কি মুভি নিয়ে কথা বলতে চলেছি। মুভির কাহিনী 1996 এর দিকের লাল সাগরকে কেন্দ্র করে অনেক ভালো ভালো অভিনেতাদের মুভিতে কাস্ট করা হয়েছে, যাদের অভিনয় নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনারা জাস্ট কিছু নাম আর ফেস একটু মাথায় রাখেন, তাহলেই হবে। অ্যাকশন সিনগুলো বেশ এনজয়েবল, কিছু কিছু পোর্শনস অসাধারণ লেগেছে, আবার কিছু কিছু ব্যাপার খুবই ফালতু। বলিউড থেকে এক বাচ্চা মেয়েকে ওভার অ্যাক্টিং আর সিঙ্গেল ছেলেদের মাথা গরম করার জন্য ডিরেক্টর মুভিতে নিয়েছে। দুই একটা গানে একটু রোমান্সের হালকা তড়কা লাগানো হয়েছে, এছাড়া আর কোনো ধরনের নিউডিটি, কিসিং বা ভালগার সিন একদমই নেই। তো সবাই মিলেই এনজয় করতে পারবেন, নো প্রবলেম। মুভির নাম ঠিকানা আগে বলি, তার আগে ছোট্ট করে পেটের দায় সেরে নেই। আবারও বলছি, এই ব্যাপারে আপনাকে সিরিয়াস হতে হবে না, আপনি চাইলে টুক করে স্কিপ করতে পারেন। ওকে, আমাকে একটু খেলতে দে না রে। ভূতকেও গেমার বানাবে শুধুমাত্র প্র্যাগম্যাটিক প্লে, ইউর ফেভারিট এভরি টাইম। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা তেলেগু মুভি নাম দেবরা পার্ট 1 এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় 1996 পুলিশ সদর দপ্তর, মুম্বাই। বেশ কিছু বড় বড় অফিসাররা জমা হয়েছে, কারণ খুব জরুরি একটা মিটিং ডাকা হয়েছে। কি জরুরি সে ব্যাপারে বলতে একটু পর হোম মিনিস্টার ও চিফ হাজির হয়। মিনিস্টার সবাইকে বলে, সামনে আমাদের বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, যেখানে বিভিন্ন দেশের বড় বড় নেতারা থাকবে। চিফ বলে, কিন্তু ইয়াতি নামটা তো শুনেছো তোমরা, আমরা খবর পেয়েছি সে এই অনুষ্ঠানকে টার্গেট করতে চলেছে, কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না, এজন্য যত তাড়াতাড়ি সম্ভব ইয়াতিকে গ্রেফতার করতে হবে। কমিশনার বলে, স্যার অফিসার বাবু ইয়াতির উপর 3 বছর যাবৎ কাজ করছে। মিনিস্টার আপডেট শুনতে চাই। বাবু বলে, গত 3 বছর হলো সে চেষ্টাই করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। ইয়াতির ব্যাপারে কেউ জানে না, আর না তাকে হাতের নাগালে পেয়েছে। মিনিস্টার বলে, অতীতের কথা ছাড়ো, এই 1 মাসের মাঝে ওকে ধরতে হবে। আমি তোমায় ফুল পাওয়ার এবং সাপোর্ট দিচ্ছি, তুমি কি করার করো। ঠিক আছে। বাবু তার টিম নিয়ে বসে পড়ে কিভাবে ইয়াতিকে ধরবে সেই প্ল্যান করতে। টিমের একজন বুদ্ধি দেয় যে ইয়াতির টিমের একটা ছেলে যার গার্লফ্রেন্ডের সঙ্গে সে মাঝে মাঝে দেখা করার জন্য অমুক জায়গায় আসে, তো আমরা যদি সেই মেয়ের উপর নজর রাখতে পারি, তার মাধ্যমে ওই ছেলেটাকে ধরতে পারবো, আর ওকে ধরলে তো ইয়াতির ব্যাপারে অবশ্যই জানা যাবে। প্ল্যান অনুযায়ী তারা সেই মেয়েকে কনভিন্স করিয়ে একটা জায়গায় নিয়ে আসায়। ওই মেয়ে আবার তার বয়ফ্রেন্ডকে খবর দিলে সে সেখানে আসে। একটু পর ইয়াতির টিমের সেই লোকটা তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য এখানে আসে, লুডো খেলার জন্য রেডি হয়, কিন্তু কপালে সয় না, অফিসাররা তাকে ধরে ফেলে। তারপর অনেক টর্চার করে। অবভিয়াসলি সে এত সহজে বলবে না, বাট টর্চার সহ্য করতে না পেরে শেষে মুখ খোলে। বল, ইয়াতি কোথায়? সে বলে, রত্নাগিরি পাহাড়ি এলাকা, সেখানে মুরুগা নামের অনেক বড় একটা স্মাগলার রয়েছে। 3 মাস আগে ইয়াতি তার সঙ্গে দেখা করতে ওখানে গিয়েছিল। যদি মুরুগা বা তার সঙ্গে কাজ করা কাউকে ধরা যায়, তাহলে হয়তো জানা যেতে পারে ইয়াতি কোথায় রয়েছে। আমি এর থেকে বেশি আর কিছুই জানি না। সিন কাট করে এন্ট্রি করায় মুভির ছোট্ট আরেকটা ক্যারেক্টার অভিমন্যু সিং অর্থাৎ ডিএসপি তুলসীর বসে বসে দোল খাচ্ছে। ওদিকে আমরা দেখি বাবু তার লোকজন নিয়ে তার কাছেই আসছে। ভিতরে আসে। বাবু বলে সে মুম্বাইয়ের একজন ডিলার, মানে স্মাগলার আর কি। তার মাল সমুদ্র পথে মালটা ঘাটে নেওয়ার আগে মাছ পথে সাইজ করতে হবে, এর জন্য তার সাহায্য দরকার। তুলসী বলে, এই ব্যাপারে আমি কিছু করতে পারবো না। বাবু বলে, মোরগা নামের একজনকে তো খুব সাহায্য করতে, তাহলে আমাদের কেন পারবে না? বিনিময়ে তুমি যা চাইবে তাই দিব। তুলসী উঠে গেটের কাছে আসে। বাবুও তার পেছনে আসে। তুলসী সামনে দেখিয়ে বলে, ওই যে পাহাড় দেখছেন, লাল সাগরের তীর, ওখানে 4টা গ্রাম রয়েছে, যাদের এই লাল সাগরের রক্ষক বলা হয়। তারা সমুদ্রের মাছের মতো, তাদের থেকে বেটার কেউ আর এই সমুদ্রের ব্যাপারে জানে না। আপনি তাদের কাছে যান, মুরুগার কাজ তারাই করেছে। ওখানে ভাইরামা নামের একটা লোক আছে, ওর সঙ্গে দেখা করুন, হতে পারে আপনার কাজ হবে। বাবু যাবে। তুলসী বলে, আমি একজন পুলিশ হয়ে আরেক পুলিশকে চিনতে পারবো না, এটা কি করে হয় বলুন? বাবু কিছু বলে না। তুলসী আবার ডেকে বলে, অফিসার ওখানকার লোকদের থেকে একটু সাবধান থাকেন। বালু তার লোকজন নিয়ে চলে আসে রত্নাগিরি পাহাড়ের একটা গ্রামে। তুলসীর বলা সেই লোকের বাড়িতে যায়, যেখানে বেশ হুষ্টপুষ্ট কিছু লোক দেখা যাচ্ছে। আর এখানেই এন্ট্রি করায় মুভির অন্যতম সেকেন্ড লিড ক্যারেক্টার সাইফ আলী খান অর্থাৎ ভাইরাবার। বাবু বলে, সমুদ্র থেকে মাল আনতে হবে। ভাই সাহেব বলে, আমরা এই কাজ ছেড়ে দিয়েছি, এটা আর করি না। বাবু টাকার লোভ দেখায়, তারা যা চাইবে তাই দিবে, এরা রাজি হয় না। বাবু বলে, মুরুগার কাজ তো তোমার ঠিকই করেছো,
এখন কেন করবে না? এরা বলে ওসব আমরা ছেড়ে দিয়েছি, আর করব না। বাবু এবার তাদের ভয় দেখাতে থাকে, মারবে, রক্তের বন্যা বয়ে দিবে, এটা সেটা লেস পিতা। ব্যাস ভাইরা আবার রেগে গিয়ে বাবুকে কেলানো শুরু করে। আবার রক্ত নিয়ে যাদের খেল তাদের রক্তের ভয় দেখাস, শালাকে পুঁতে রেখে দিব, চল যা এখান থেকে। বাবু লোকজন নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। নিশ্চয়ই এরা ইয়াতির ব্যাপারে জানে, কিন্তু সরাসরি কেউ বলবে না, লোক ধরতে হবে, লোভ দেখাতে হবে। কথা বলতে বলতে এখানে আসে, যেখানে আগে থেকে একটা মুরব্বী বসেছিল। এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার প্রকাশ রাজ স্যার অর্থাৎ সিঙ্গাপ্পার। কি ব্যাপার তোমরা এখানে কি করছো? তোমাদের দেখে তো শহরের মনে হচ্ছে, এখানে কেন এসেছো? বাবু মুরব্বীকে বলে তার মাল আসছে, মাঝপথে এখানে এনে দিতে হবে, কিন্তু এখানে কেউ কাজ করার জন্য রাজি হচ্ছে না। মুরব্বী বলে কেউ রাজি হবে না, তুমি ফিরে যাও। বাবু মুরব্বীকেই বুঝতে লাগে, অনেক টাকা দিবে, এটা করবে সেটা করবে। সিঙ্গাপ্পা বলে ঠিক আছে আমার সঙ্গে আসো, বলে তাকে নিয়ে নদীর দিকে যায়। তারপর একটা নৌকা নিয়ে ভিতরের দিকে যাচ্ছে। বাবু বারবার বলছে যে তার কাজ করলে সে অনেক টাকা দিবে, এটা করবে সেটা করবে। সিঙ্গাপ্পাকে তাদের রাজি করাতে বলছে, বিনিময়ে সে অনেক টাকা দিবে। সিঙ্গাপ্পা লক্ষ্য করে তার হাতে একটা খুব দামি রিং। বাবু মনে করে এটা দিয়ে হয়তো তাকে বোঝানো যাবে। খোলে, কি এটা পছন্দ হয়েছে? এমন দামি দামি জিনিস আমি দিতে পারবো, সবাইকে রাজি করান। সিঙ্গাপ্পা রিংটা সমুদ্রের মাঝে চটকা মারে। বাবু রেগে যায়, আরে কি করলেন এটা? রিং খুঁজতে সেও পানিতে লাফ দেয়। তাই কি আর খুঁজে পাওয়া যায়? কিন্তু খুঁজতে খুঁজতে যখন একটু নিচের দিকে যায়, যা দেখে তার হুঁশ উড়ে যায়, চোখ বড় হয়ে যায়। এসব কি? এত মানুষের বডি! ভয়ে উপরে উঠে আসে, হাঁপাতে হাঁপাতে বলে ওসব কি দেখলাম ওগুলো? গলা শুকিয়ে গেছে, পানির নিচে আমি কি দেখলাম ওগুলো? সিঙ্গাপ্পা বলে এত দামি রিং, এত টাকার কাজ সব ভুলে গেলে শুধু এটুকু দেখে? তার মানে আর কিছু দেখাতে হবে না। শোনো বেটা, যদি বাঁচতে চাও এই পথে আর পা বাড়িও না। ওদের দিয়ে কাজ করানো দূরের কথা, এই নদী পথে যে কোনো অবৈধ জিনিস আর ভুলেও আনার চেষ্টা করো না, বাড়ি ফিরে যাও। বাবুর মাথা ঘুরে গেছে। কাজের কথা বাদ দিয়ে সে নিচে যা দেখলো এই ব্যাপারে জানার জন্য মুরব্বির পিছে পড়ে যায়। সে জানতে চায় ওই মানুষগুলো কারা আর এর পিছনের কাহিনী কি। সিঙ্গাপ্পা বলে অনেক লম্বা কাহিনী বেটা। বাবু শুনতে চায়, জানতে চায় এর পিছে কার হাত রয়েছে আর কি করে এমনটা হলো। সিঙ্গাপ্পা বলে একজন বীর যাকে আমরা লিডার মনে করি। কাকু সেই বীরের ব্যাপারে বলছে, আর টুকটুক করে কিছু সিন আমাদের দেখানো হচ্ছে যারা মারামারির রক্ত দিয়ে পুরো সমুদ্রের পার লাল হয়ে গেছে। সেই বীরের নাম হলো দেবরা। কাকু বলছে অনেক বছর আগে যখন দেশে রাজতন্ত্র চলতো, অনেক রাজারা এখানে রাজত্ব করার জন্য আসতে চাইতো, কিন্তু তারা বুঝতে পারে এখানে যারা রয়েছে তারা যোদ্ধার বংশধর। এরা সমুদ্রকে মাছের মতো করে চেনে, তাদের চাইতে ভালো এই সমুদ্রকে আর কেউ চেনে না। তাদের সাহসিকতা, বীরত্ব আর শক্তির কারণে অন্য কোন রাজা এই সমুদ্র পার হতে পারেনি। শতবার চেষ্টা করা হয়েছে আর শতবার এই যোদ্ধারা শত্রুদের রক্তে পুরো সমুদ্র লাল করে দিয়েছে। আর তারপর থেকে এই নীল সাগরের নাম হয়ে যায় লাল সাগর। রাজতন্ত্র চলে গেল, ইংরেজরা দেশে ঢুকলো। দেশের মানুষের উপর অত্যাচার করে যখন তারা দেশের সম্পদ চুরি করতে লাগলো, লুটপাট করতে লাগলো, এখানকার লোকদের আর সহ্য হয় না, তারা ইংরেজদের পিছে পড়ে যায়। মানুষগুলো শিক্ষিত ছিল না, কিন্তু মনে ছিল দেশপ্রেম। ইংরেজদের কোনোভাবেই সমুদ্র পার হতে দেয়নি। তাদের থেকে পাওয়া মাল সামান গ্রামের সবাই ভাগ বাটোয়ারা করে নিত। এই যোদ্ধাদের ভয়ে ইংরেজরা এদিক দিয়ে আসার সাহস হারিয়ে ফেলে। দেশ স্বাধীন হয়ে গেল, সবাই খুশি, সবার জীবন স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এই যোদ্ধাদের কথা আর কেউ মনে রাখলো না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। এমন বীরদের কথা দেশ ও দেশের মানুষ ভুলে গেল। সময়ের সঙ্গে সঙ্গে এখানকার মানুষদের জীবন চলা কঠিন হয়ে যায়। এখানকার মানুষরা যে কতটা কৌশলী, তারা যে সমুদ্রকে কতটা জানে, আর এখানে যে জীবন চালানো কঠিন, সেই দুর্বলতা নিয়ে কিছু লোক আমাদের কাজ দেওয়ার জন্য গ্রামে ঢোকে। এখান থেকে সিন চলে আসে প্রায় 12 বছর পেছনে। এন্ট্রি হয় মুভির অন্যতম আর এক ক্যারেক্টার মুরলী শর্মা অর্থাৎ মুরুগার। নাম মনে আছে তো? এই সেই মুরুগা। তো মুরুগা মূলত একজন স্মাগলার, সমুদ্র পথে স্মাগলিং করে। মাল ঘাটে নামালে তো কোস্টগার্ড ধরে ফেলবে, এই জন্য কাজ দেওয়ার কথা বলে মুরুগা এখানকার লোকদের দিয়ে মাঝ পথে সমুদ্র থেকে মাল সরিয়ে ফেলে। গ্রামের লোকেরা জানে না কি মাল, তারা শুধু কাজ করে যায়, বিনিময়ে সে টাকা দেয়। আর মুরুগার সঙ্গ দেয় এই ডিএসপি তুলসী। আজও মাল নিতে গেছে, সেই জন্য মুরুগা টেনশন করছে, না জানি কি হয়। ক্যামেরা সমুদ্রের মাঝখানে নিয়ে আসে, আমরা দেখি একটা লোক সাঁতার কাটছে। বিশাল একটা ঢেউ আসে আর লাফ দিয়ে ভিতর থেকে এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার, মাই ওয়ান অফ দ্য ফেভারিট হিরো জুনিয়র এনটিআর রামারাও অর্থাৎ দেবরার। ডলফিনের মতো সাঁতার কাটতে কাটতে একটা বিশাল বোর্ডের কাছে আসে, তারপর হুক লাগিয়ে উপরে ওঠে। উপরে উঠে যখন পানি খেয়ে মোচে একটু তাপ দিয়ে এইদিকে একটা লুক দেয়, চোখ দিয়ে মনে হয় আগুন জ্বলছে, অস্থির লাগে। লাইট দিয়ে সামনে ইশারা করে, সামন থেকে আবার লাইট জ্বালিয়ে ইশারা দেয় কে? ভাইরাবা। তার পাশে অন্য গ্রামের সর্দার শ্রীকান্ত স্যার অর্থাৎ রায়াপ্পান, ইনি হলেন অন্য আরেক গ্রামের সর্দার কালাইয়ার হাসান অর্থাৎ কুনজারা। এনাকে তো চেনেন, মারিয়ালাম ইন্ডাস্ট্রির ভালো মানের একজন অভিনেতা। সাইন্থম চাকো অর্থাৎ কোরা, কুনজারার ছোট ভাই। দেবরা দৌড় দিয়ে কন্টেনারের উপরে ওঠে, মানে তারা যে মাল এখান থেকে নিয়ে যাবে সেই কন্টেনারটা খুঁজে বের করতে হবে। অনেকগুলো কন্টেনার খুঁজতে খুঁজতে ফাইনালি দেবরা সেটা পেয়ে যায় যেটা সে চায়। ওদিকে ভাইরাবা আর কুনজারা তাদের লোক
লোক নিয়ে উপরে ওঠে। রায়াপ্পান তার লোক নিয়ে নৌকায় থাকে। দেবরা ইশারা দেয়। এরপর সবাই কন্টেনারের কাছে যাওয়ার জন্য দল ধরে যে একটা দৌড় দেয়, বেশ ভালোই লাগে। মানে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে কেটে পড়তে হবে, এই জন্যই তো তাড়াহুড়া আর কি। কন্টেনারের কাছে এসে সবাই মিলে আগে তালাটা খুলে ফেলে। রশি মশি জালমাল সবকিছু এনেছে, নিচে জাল বিছিয়ে দেয় যাতে কন্টেনার পড়লে শব্দ না হয়। উপর থেকে কন্টেনার নামানো হয়। দেবরা উপরে উঠে পড়ে দেখার জন্য কেউ আসছে কিনা। একটু পর নজরে পড়ে কোস্ট গার্ডরা জাহাজ তল্লাশি করার জন্য সামুন থেকে এসেছে। তাদের দেখে দেবরা রায়াপ্পানকে ইশারা করলে সে সবাইকে নিয়ে বিপরীত সাইডে আসে যাতে কোস্ট গার্ডরা আর দেখতে পায় না। অফিসারদের ওঠার জন্য সিঁড়ি নামিয়ে দেওয়া হয়। এদিকে এরা মাল সাইজ করছে। এখানে ক্যামেরা একটা ইয়াং ছেলেকে দেখায়, এর নাম পাসুরা, ভাইরাবার ছেলে। তাকেও এখানে এনেছে। ব্যাপারটা দেবরার ভালো লাগেনি, তাই একটু চেয়ে থাকে। অফিসার জাহাজের লোকদের সঙ্গে কথা বলছে যে তারা ওয়ারেন্ট এনেছে, জাহাজ চেক করবে, এরা রেডি হচ্ছে মাল নিচে নামিয়ে দিবে। অফিসার এক সাইডে ঢোকে, এরা বিপরীত সাইডে, তাই খুব সহজেই অফিসারদের চোখ ফাঁকি দিয়ে মাল সেখান থেকে নামিয়ে দেয়। অফিসার বিভিন্ন কন্টেনার খুলে দেখছে ভিতরে কি মাল আছে। এদের মাল নেমে দেওয়া শেষ, কিন্তু এরা এখান থেকে বের হতে পারে না। তার আগে অফিসাররা আসছে বলে সবাই ছোটাছুটি শুরু করে দেয়। তো এখানে আসলে লম্বা একটা লুকোচুরি খেলা হয়। অনেক বড় জাহাজ, অফিসাররা একদিকে গেলে এরা অন্যদিকে যায়। মানে কোনো লোককেই অফিসাররা দেখতে পায় না। ধরা পড়তে পড়তে বাঁচে, কারণ এরা খুব কৌশলী। শেষের দিকে এসে সবাই নেমে যায়। দেবরা আর ভাইরাবা বাকি থাকে। ভাইরাবার কথা, সেই সবাইকে মেরে ফেলবে, মাত্র কয়েকজন তো অফিসার মারতে পারবে। কিন্তু দেবরা এমনটা করে না, সে ভাইরাবাকে নিয়ে উপর থেকেই লাভ দেয়। অফিসারদের ফাঁকি দিয়ে খুব সহজেই তারা মাল সেখান থেকে নিয়ে চলে আসে। এখন কথা হলো, 4 গ্রামের লোকদের আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে। সেসব কাজে লাগিয়েই তারা মূলত যে কোনো কাজ করে। উঁচু উঁচু পাহাড়, তার মাঝে ঘন কালো জঙ্গল, ধরাধরি করে সবগুলো মাল নিয়ে আসে। রাব্বানা ভাইরাবাকে বলে, দেবরা তোকে কতবার বলেছে বাচ্চাদের এমন কাজে না আনতে, তুই কথা শুনিস না কেন? ভাইরাবার কথা, আমার গ্রাম, আমার লোক, আমার নিয়ম, যা ইচ্ছে তাই করবো। কতবার আমি বলেছি এটা? ব্যাপারটা দেবরার ভালো লাগে না। সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে যাবে। এখানে সিঙ্গাপ্পার সঙ্গে দেখা হয়, সেও কিছু বলে না, দেবরাও কিছু বলে না, চলে যায়। পরিবার বলতে দেবরার বয়স্ক মা, সুন্দরী একটা বউ, আদরের ছেলে, মেবি একটা মেয়েও রয়েছে। দেবরার মা তাকে নিয়ে খুব চিন্তিত থাকে। সে না আসা পর্যন্ত, তাকে না দেখা অবধি সে ঘুমায় না। মা তো এমনই হয়। ছেলেকে দেখেছে, এবার সে ঘুমিয়ে পড়ে। দেবরা বউকে বলে, ভাড়া কই, মানে তার ছেলের নাম ভাড়া। বাই দ্য ওয়ে, ইনি হলেন মিস শ্রুতি মারাঠি। তেলুগু, এটাই তার প্রথম মুভি। বউ বলে, তোমার মা যদি তোমায় না দেখে ঘুমাতে না পারে, তাহলে তোমার ছেলে তোমার গল্প না শুনে কি করে ঘুমাবে? পরের সিনে আমরা দেখি দেবরা তার ছেলেকে নিয়ে বসে গেছে গল্প শোনাতে। দেবরা বারাকে বারবার শুধু তার বাপ দাদাদের গল্পই শোনায়, তারা যুদ্ধে এটা করেছে ওটা করেছে। এসব শুনে বারা বিরক্ত। সে বলে, বাবা তোমার গল্প বলো, তুমি তোমার বাপ দাদার গল্প শুনেছো, আমি আমার বাবার গল্প শুনতে চাই, তুমি তোমার কথা বলো। বীরার মুখটা শুকিয়ে যায়। সে তার গল্প কি করে বলবে, কারণ সে তো ভালো কিছু করেনি, তার জীবনে তো এমন কিছু নেই। একটু আগে সে চুরি করে এলো, সেই বীরত্বের গল্প ছেলেকে কিভাবে বলবে? অন্য কিছু বুঝিয়ে তাকে শান্ত করে। পরের দিন দেবরা গ্রামের মাঝে ঘুরছিল। এক বাচ্চাকে তার পড়াশোনার কথা জিজ্ঞেস করে, তার কি ইচ্ছে, সে কি করতে চায়। সে বলে সে বড় হয়ে টিচার হয়ে গ্রামের সবাইকে পড়াশোনা করাবে। দেবরার ভালো লাগে। তো দেবরা মূলত সবারই খেয়াল রাখার চেষ্টা করে। এই বাচ্চার বাবা তাদের সঙ্গে কাজ করতে গিয়ে মারা গেছে, এই জন্য দেবরা এমন পরিবারের দিকে একটু বেশি লক্ষ্য রাখে। এই জন্যই সবাই দেবরাকে খুব সম্মান করে বা মানে। সিন কাট করে এখানে ফোকাস করে। এই পুরো জিনিসটাকে বলা হয় শাস্ত্র। যেহেতু তারা বংশগতভাবে যোদ্ধা ছিল, এই জন্য অস্ত্রকেই পুজো করত। আর এটার একটা বিশেষত্ব রয়েছে, সামনে জানতে পারবেন। এই যে 4 জন দেখতে পাচ্ছেন, এই 4 জন হলো 4 গ্রামের 4 সর্দারের বাচ্চা। মেয়েটার নাম থাঙ্গা, রায়াপ্পানের মেয়ে। সে দেবরাকে খুব পছন্দ করে, কারণ দেবরা তার চোখে একজন হিরো। এ কুঞ্জরার ছেলে সামরা, এ ভাইরাবার ছেলে পাসুরা, আর ভাড়াকে তো চেনেনি, দেবরার ছেলে। সিন কয়েকদিন সামনে রাতের বেলায় সাজালো গোছালো 4 গ্রামের মাঝখানে একটা জায়গায় নিয়ে আসে। তো প্রতি বছর শুরুর দিকে 4 গ্রাম মিলে একটা অনুষ্ঠান হয়, যাকে বলে শাস্ত্র পূজা। এই পূজায় শাস্ত্র নিয়ে 4 গ্রামের মাঝে লড়াই হয়। যে লড়াই জিততে পারে, শাস্ত্র তার গ্রামে থাকে। আর তাদের ধারণা, শাস্ত্র যে গ্রামে থাকবে সেই গ্রামের উন্নতি হবে বা রোগ বালাই ছড়াবে না। এক এক করে সব গ্রামের লোকেরা আসে, শেষে আসে দেবরা। শাস্ত্র যেহেতু তার কাছে, তাই সে এখন বড়। সবাই দাঁড়িয়ে থাকে। রায়াপ্পানের ছোট একটা বোন আছে যে চোখে দেখতে পারে না। তার ভাবি তাকে বলে দেয় দেবরা আসছে। সবাই দেবরাকে পছন্দ করে, কেউ ভাই হিসেবে, কেউ ছেলে হিসেবে, কেউ বা দেবর হিসেবে। কিন্তু কুঞ্জারা আর ভাইরাবার রিয়াকশন খুব একটা নর্মাল মনে হয় না। যাক, সবাই পুজো টুজো করে। এরপর একটা গান হয়, যেখানে সবাই উড়াধুরা নাচাগানা করে। গান শেষে অ্যানাউন্স করা হয়, বাচ্চা আর মহিলারা চলে যাও, এখন লড়াই হবে। সবাই চলে যায়। এরা খেলার নিয়ম বলে দেয় যে প্রত্যেক গ্রাম থেকে 2 জন করে লড়বে। শেষ অব্দি যে টিকে থাকবে, শাস্ত্র তার গ্রামে থাকবে। দেবরা গত 3 বছর ধরে জিতে আসছে। শাস্ত্র অন্য গ্রামরা পায়নি, এই জন্য দেবরা প্রস্তাব রাখে যে আমরা তো 4টাই গ্রাম, একে অন্যের ভাই, তাহলে লড়াই কেন করতে হবে? একটা নিয়ম করা হোক, প্রত্যেক বছর করে শাস্ত্র এক গ্রামে থাকবে। গত 3 বছর হলো রায়াপ্পানের গ্রাম শাস্ত্র পায়নি, যার কারণে ওই গ্রামের রোগ বালাই ছড়িয়ে গেছে। তাই এবার শাস্ত্র তাকে দেওয়া হোক। রায়াপ্পানে তো প্রস্তাব ভালো লাগে দেবরার এমন উদারতা। কিন্তু এই 2 শ্যাবলা রাজি হয় না। তাদের কথা, মুরব্বীরা এই প্রথা চালু করে গেছে, এর মাঝে অবশ্যই কোনো কারণ আছে। দেবরা সুন্দর কথা বলে যে আমাদের পূর্বপুরুষরা
যারা যোদ্ধা ছিল তারা এই রেওয়াজ চালু করে গেছে যাতে করে যুদ্ধের প্রতি সবার আগ্রহ বাড়ে বা একে অন্যের চেয়ে মজবুত হয়। ভাইরাবা বলে এই নিয়ম ভাঙা যাবে না, যদি তোর খুব দয়া হয় তাহলে তুই লড়াই করে জিতে তারপর রায়াপ্পানকে দে। রায়াপ্পানের গ্রামে মূলত লড়াই করার মতো সেরকম কেউ নেই, কারণ তাদের গ্রামের সবাই নৌকা বানিয়ে জীবন চালায়। যেহেতু এরা মানছে না তো কি করার, খেলা শুরু করা হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেক গ্রাম থেকে একজন একজন করে নামে। রায়াপ্পান আর কুঞ্জারার মাঝে লড়াই শুরু হয়। কুঞ্জারা রায়াপ্পানের গ্রামের লোককে হারিয়ে দেয়, তাকে হারাতে মাঠে নামে ভাইরাবা, সে কুঞ্জারাকে হারিয়ে দেয়, তারপর মাঠের নামে দেবরা। এই যে কুস্তির সিনগুলো হচ্ছে এগুলো মূলত এক্সপ্লেন করে দেখে মজা পাবেন না, যদি ক্লিয়ার প্রিন্ট দেখে নেন তাহলে ভালো লাগবে। যাক, দেবরা আর ভাইরাবার মাঝে লম্বা একটা ফাইট হয়, কেউ হার মানে না, সব আজব আজব ফাইট সিন হয়, মানে দুজনের হাত এক জায়গায় কাপড় দিয়ে বাঁধা হয়, সেটাতে আবার আগুন ধরে যায়, তারপরেও দুজনের হাত পড়ে না, মারামারি হতেই থাকে, হতে হতে সকাল হয়ে যায়। না না আমি কিছু বলবো না, তো এখনো দুজন লেগেই আছে। শেষের দিকে এসে ভাইরাবা হার মানে, দেবরা রায়াপ্পানকে শাস্ত্র নিয়ে যেতে বলে। একজন নেতার স্বভাব এমনটাই হওয়া উচিত, যদি কেউ এমন উদার না হতে পারে তাহলে সে কখনোই নেতা নয়। যাক, রাতের বেলা সিন দেবরার বাড়িতেই ঘরে হুট করে খুব মারামারি, একেবারে রক্ত ছিটকে যাচ্ছে, রক্তে সাগরের পানি লাল হয়ে গেছে। দেবরা তার চাকু পরিষ্কার করছে, ভয়ানক এক অবস্থা। ধাম করে দেবরার ঘুম ভেঙে যায়, হাঁপাচ্ছে, বউ সঙ্গে সঙ্গে জাগনা পেয়েছে। কি ব্যাপার, ভয়ানক কিছু দেখেছো? শান্ত করায়। পরের দিন সকালে দেবরা গ্রামের যে পণ্ডিত দাদি ছিল জগুলা, তাকে সবকিছু খুলে বলে। এমন স্বপ্ন সে আগে কখনো দেখেনি, এটা কোনো বিপদ কিনা জিজ্ঞেস করে। জগুলা বলে সময় পরিবর্তন হয়েছে দেবরা, এখন এখানে ভরসা করার মতো কেউ নেই, আমার মন বলছে খারাপ সময় আসতে চলেছে, তুই যে কোনো পরিবেশের জন্য তৈরি থাকিস। সিন কাট করে কয়েকদিন সামনে নিয়ে আসে। একটা বাসে করে বিয়ের যাত্রী বউ নিয়ে আসছিল, যার মাঝে গ্রামের অনেক মানুষ ছিল। আগে পিছে পুলিশের দুইটা গাড়ি, কারণ জঙ্গলি এলাকা, যে কোনো সময় কিছু হতে পারে। রাস্তার মাঝখানে গাছ পড়েছিল, গাড়ি ব্রেক করা হয়, সবাই ভাবছে হয়তো এমনিতেই পড়ে গেছে, কিন্তু ধাম করে সামনের পুলিশের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। সবাই তো চিল্লানো শুরু করে, এর মাঝে পেছনেরটাও ব্লাস্ট হয়ে যায়, আর স্ক্রিন অফ হয়ে পরের সিনে আমরা দেখি অনেক লোকের ভিড়ে দেবরা আসছে, মানে ওই সেই ছেলেটাও ওই বাসে ছিল, সেও মারা গেছে। তার মা কান্না করে দেবরাকে বলছে সে যদি তোর সঙ্গে থাকতো দেবরা, তাহলে হয়তো আমার ছেলেটা বেঁচে থাকতো, পড়াশোনা করতে গিয়ে ছেলেটাকে হারালাম। দেবরা আর কি বলবে, খুব খারাপ লাগে, গ্রামের ফিউচার নিয়ে ভাবা এত ভালো একটা ছেলে এইভাবে মারা গেল। দেবরার মনটা খুব খারাপ হয়। এখান থেকে সিন আবার 2 দিন সামনে আনে, এখানে মুরুগা আবার মাল নিতে এদের যেতে বলছে। ভাইরাবা বলে এবার দাম বাড়াতে হবে 2 গুণ করে। মুরুগা বলে কোনো সমস্যা নেই, আমি কি না করেছি? দেবরা বলে ওঠে এখন কোস্ট গার্ডরা একটু বেশি ঘোরাফেরা করছে, আমাদের একটু কাজ বন্ধ করা উচিত। তুলসী বলে কিরে দেবরা, ভয় পাচ্ছিস নাকি, তোর মুখে এই কথা? দেবরা বলে ব্যাপারটা ভয়ের না, সাবধানতার। মুরুগা বলে দেবরা মাল মাঝ পথে আছে, এখন বললে কি করে হবে? ভাইরাবা বলে রিস্ক নেওয়াই তো আমাদের কাজ। তোর কি হলো দেবরা, এভাবে বলছিস কেন? দেবরা বলে দেখ ভাইরাবা, আমাদের মাঝে কারো কিছু হলে তার পরিবারের পাশে আমরা দাঁড়াই, কিন্তু যদি আমরা ধরা পড়ি তাহলে কি হবে গ্রামের? কুঞ্জারা ফাল দিয়ে ওঠে। ঠিক আছে দেবরা, তুই তাহলে থাক, আমরা যাই, আমাদের কিছু হলে তুই তো সবার পাশে থাকবি নাকি? চলো রে, কোরা ডিটেলস পাঠাতে বলে। ভাইরাবাও তাদের সঙ্গ দিয়ে চলে যায়। দেবরা একটু অবাক হয়, কারণ সে তাকে বুঝলো না। সবাই গেলে রায়াপ্পান দেবরাকে বলে সবাই যাবে, তুই গেলে আমরা বেঁচে ফিরতে পারবো, এতে কোনো সন্দেহ নেই, মানে ইনডাইরেক্টলি সেও তাকে যেতে বলছে আর কি আর করার। সবার কথা চিন্তা করে দেবরা এবারও যায়। সেম আগের মতো সবকিছু মাল নামিয়ে নেয়, কেউ দেখতে পারে না, খুব সহজেই পানির নিচ দিয়ে তারা মাল নিয়ে ফিরতে লাগে। সব ঠিকঠাক ছিল, তীরের কাছাকাছি এসে কোস্ট গার্ডরা সামন থেকে সবাইকে ঘিরে নেয়। হলো এই জন্য বলে বুদ্ধিমানের কথা শোনা উচিত। কি ব্যাপার এত রাতে তোমরা? এরা বলছে সাহেব মাছ ধরতে গেছিলাম। অফিসার লক্ষ্য করে অল্প মাছ, সব হিরো একসঙ্গে, আবার মাছ মাত্র এই কয়টা। মুঞ্জারা কথা কাটিয়ে দেয়, স্যার নতুন জায়গায় গেছিলাম তো তাই মাছ পাইনি আজকে। অফিসার মানতে চায় না। দেবরা বলে স্যার সময় হয়েছে, আঙুর আসতে পারে, যেতে হবে আমাদের, আপনিও চলে যান। অফিসার বোট ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। পানির নিচে যারা আছে এরা ভাবছে কি হলো, এরা যাচ্ছে না কেন, মানে এরা তো কয়েক মিনিট পর পর উপরে উঠে শ্বাস নিয়ে আবার নিচে যায়। দুজন উপরে উঠে আসে। অফিসাররা দেখে ফেলে স্যার এখানে তো আরো বড় মাছ। উপর থেকে আরো দুজন উঠে পড়ে। অফিসার বুঝে যায় কাহিনী কি। সিন কাট করে কোস্ট গার্ড শিপে আসে। তারা যে বক্স নিয়ে যাচ্ছিল তার ভিতরে এই সব মালগুলো ছিল। সবাইকে গ্রেফতার করা হয়েছে। অফিসার বলে তোমাদের সঙ্গে কি করা উচিত বল। আমি ভাবতে পারছি না যে তোমরা সেই যোদ্ধার বংশধর যারা এই দেশের জন্য জান দিয়েছিল। এই সাগর আমাদের দেশের মূল একটা বর্ডার, এদিক দিয়ে দেশ লুট করার জন্য আসা প্রতিটা শত্রুকে তোমাদের বাপদাদারা মেরে তাদের রক্ত দিয়ে পানি লাল করে দিয়েছিল, আর তাদের সন্তান হয়ে তোমরা দেশ বরবাদ করতে চলেছ। তোমরা জানো এসব দিয়ে কি হবে? এসব লোকাল ভাবে বিক্রি হবে, মানুষ খুব সহজেই হাতের কাছে পাবে, আর খুব সামান্য কারণে একে অপরকে এগুলো ইউজ করে মেরে ফেলবে। আগেরবার আমি বুঝেছিলাম তোমরা এর পিছিয়ে রয়েছো, কিন্তু আমি ছেড়ে দিয়েছি এটা ভেবে যে তোমরা হয়তো ভুল করেছো। তোমরা জানো তোমাদের গতবারের ভুলের মাসুল তোমাদের বাচ্চাদের দিতে হয়েছে। এবার দেবরার হুঁশ উড়ে যায়। মানে তারা যে মাল ডেলিভারি দিয়েছিল সেখান থেকে গান আর পটাকা কিনে সেদিন চোরের দল হামলা করে সবাইকে মেরে সবকিছু ছিনতাই করে নিয়ে গেছিল। তাদের মাঝে ওই ছেলেটাও ছিল যাকে তারা নির্মম ভাবে মেরেছিল। ক্যাপ্টেন কথা বলছে, এর মাঝে একজন এসে খবর দেয় স্যার আপনার মেয়ে বাচ্চা হয়েছে। অফিসার খুশি না হয়ে আফসোস করে যে এমন পরিবেশে ওই মাসুম বাচ্চাটা কি করে বড় হবে। দেবরার খুব খারাপ লাগে। অফিসার একটু অন্য মনস্ক হয়,
এই ফাঁকে ভাইরাবা তার চাকু বের করে অফিসারকে ধরে ফেলে আর তার দেখা দেখি বাকি সব লোকেরা অফিসারদের মারতে শুরু করে। দেবরা যেন আকাশ থেকে পড়লো, এসব কি হচ্ছে? তারা তো মাল লুট করতে এসেছে, কারো জান নিতে নয়। তার চোখের সামনে তার লোকেরা অফিসারদের মারছে, দেবরা কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণের জন্য সে থমকে গেছে। খানিকক্ষণ পর যেন হুঁশ ফিরে আসে, উঠে আগে রায়াপ্পানকে থামায়। রায়াপ্পান দেবরার চোখ দেখে বুঝে যায় এ কি বলছে। এরপর দেবরা তার ও বাকি গ্রামের লোকদের বাধা দিতে থাকে। লম্বা একটা মারামারি সিন হয়। রায়াপ্পানও দেবরার হয়ে সবাইকে থামায়। অফিসার গান বের করে গুলি করে 2-1 জন মরে। মুনজারা অফিসারকে মারতে আসে, দেবরা থামায়। অফিসার তাকে মারতে গেলে অফিসারকেও থামায়। এইভাবেই দেবরা সবাইকে থামিয়ে দেয়। সব অফিসার মোটামুটি ঘায়েল হয়েছে। ভাইরাবা দৌড়ে আসে অফিসারকে মারতে, এদিক থেকে দেবরা দৌড় দেয়। ভাইরাবা কিছু করার আগে দেবরা তার গলায় চাকুটা ধরে ফেলে। একটু সামনে নইলেই শেষ। এরপর দুজন এখানে যে একটা লুক দেয়, অসাধারণ লাগে। ভাইরাবা সব লোক আর মাল সামান নিয়ে সেখান থেকে চলে যায়। দেবরা অফিসারকে বলে, স্যার আপনার মেয়ে সেফ থাকবে, আপনার কথা আমার কলিজায় লেগেছে। ওদের তালে আমি ভুলে গেছিলাম নৈতিকতা। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে একটা অবৈধ জিনিসও এই সাগর পার হবে না। বাসায় যান, আপনার মেয়ে আপনার অপেক্ষা করছে। সিন এখানে আসে। মুরুগা টেনশন করছে, ওরা এখনো আসছে না কেন, এতক্ষণ তো সময় লাগে না। খানিকক্ষণ পর ভাইরাবা সবাইকে নিয়ে আসে। আরে ভাইরাবা কি হয়েছিল রে, এত দেরি হলো কেন? রক্ত রক্ত কিসের, কি হয়েছে? ভাইরাবা মুখ ধুয়ে আর বলে, ভয় পাস না মুরুগা, রক্ত আমার না অন্য কারো। মুরুগা ভাবে হয়তো দেবরা, তখনই দেবরা আসে। সবাইকে তাদের বিল দেওয়া হচ্ছে। দেবরা বলে ওঠে, মুরুগা ওর ভিতরে কি আছে? মুরুগা বলে, দেখ দেবরা, আমি আগেই তোদের বলেছি যে ভিতরে কি আছে তোরা জিজ্ঞেস করবি না আর না দেখতে চাইবি। দেবরা আবার বলে, বল কি আছে? তুলসী বলে, আরে তেমন কিছু না দেবরা, তোদের মতোই শাস্ত্র, এগুলো একটু আধুনিক। এই চল রে মাল উঠাও। দেবরা বলে, মাল কোথাও যাবে না। সবাই হা, এ কি বলে? দেবরা কি যাতা বলছিস, কি সমস্যা? তো টাকা লাগবে, বল কত লাগবে? দেবরা বলে, এই মালগুলোর কারণে কত নিরীহ নির্দোষ মানুষ মারা গেছে, এই মাল এখান থেকে বাইরে কোথাও যাবে না। তুলসী রেগে যায়, এ দেবরা এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। দেবরাও গর্জে ওঠে, হচ্ছে, মাল এখান থেকে একটু নড়বে না, যে মাল নিতে আসবে তার লাশ পড়ে যাবে। মুরগা বলে, কিরে দেবরা সুযোগ নিচ্ছিস নাকি? কই, আমি ভাবছি যে তোদের দিয়ে সামনে আরো বড় বড় কাজ করাবো, তোদের কামায় ডবল করে দিব, আর তুই? ভাইরাবা বলে, এখানে সবাই নিজের মতের মালিক, তুই করবি না, না কর, আমাদের উপর হুকুম চালাতে আসিস না। দেবরা মুনজারা ফাল পারে, বলে, কেউ থাক না থাক মুরগা, তোর মাল আমরা এনে দিব, তুই জাস্ট প্ল্যান বলবি, এজন্য কাউকে মারবো না তো মরবো। বাঘের সামনে গিয়ে তার নাক চুলকালে কি হবে? বাঘ ধরে ফেলে। আবে চামচিকের বাচ্চা, নে এবার নে। দেবরা বলে, জীবন চলার জন্য রোজগার দরকার, তাই বলে এমন রোজগার না। মুনজারাকে উল্টো করে ধরে তার হাতিয়ার বের করে সবাই হা করে দেখছে। দেবরা চাকু দিয়ে মুনজারার পিঠে ক্রস চিহ্ন বানিয়ে দেয়, যাতে এই অন্যায় কাজ করার ইচ্ছে রক্ত থেকে বের হয়ে যায়। দেবরার মুখের উপর কারো কিছু বলার বা করার সাহস নেই, তাই চুপ করে থাকে। মুনজারাকে ছেড়ে দিয়ে দেবরা কন্টেনারগুলো সামনে নিয়ে যেতে লাগে। বাইরে আবার কিছু লোক তাকে বাধা দিতে যায়, কিন্তু কাজ হয় না। দেবরা সবগুলো মাল নিচে ফেলে দিয়ে নষ্ট করে দেয়। দেবরা বলে, এরপর থেকে নদীর সামনে আমি দাঁড়িয়ে থাকবো, ভয় কাকে বলে আমি বুঝিয়ে দিব, দেখি কে আসে। দেবরা একবার যেটা বলে সেটা করে, এটা সবাই জানে। পরের দিন দেবরা তার লোকদের বলে তারা নদীতে যাবে শুধু মাছ ধরার জন্য, তাই করে। লোকদের নিয়ে এসে মাছ ধরতে যায়। মুনজারার চিকিৎসা চলছে। মাঝে কয়েকদিন পার হলে মুনজারা আর দেবরা লোকেরা মিলে প্ল্যান করে কিভাবে কাজ করা যায়। করার তো খুব লাফালাফি। কয়েকটা লোকদের তারা চুরি করে পাঠায়, কিন্তু তারা নদীর ভিতরে যেতেই পারে না, ছিটকে এসে পড়ে। দেবরা তাদের পিঠেও ক্রস চিহ্ন বানিয়ে দেয়, যাতে সবাই বোঝে। জানতে পেরে এরা ছুটে এসে দেখে এই অবস্থা, রাগে ফুলতে থাকে। দেবরা যে বাচ্চা মারা গেল তার মার কাছে গিয়ে ক্ষমা চায় যে তাদের ভুলের কারণে এতগুলো মানুষ মারা গেছে। এই জন্য সে নিজেকে দোষারোপ করতে থাকে আর প্রমিস করে এরপর থেকে এই গ্রামের আর একটা মানুষও মরবে না, সে দায়িত্ব নেবে সবার। এরা বিভিন্ন প্ল্যান করে, কিন্তু দেবরার কারণে প্ল্যান এক্সিকিউট করতে পারে না। মাঝে দেবরা বাধা হয়ে দাঁড়ায়। যেমনি নদীতে যাওয়ার চিন্তা করে, দেবরা সামনে এসে খাড়ায়। তার ভয়ে কেউ সামনে যেতে পারে না। এভাবেই সময় পার হয়ে যায়। একদিন রায়াপ্পানের বোন নদীতে নেমে যায় নিজে নিজেকে শেষ করার জন্য, কিন্তু ভাইরাবা তাকে বাঁচিয়ে আনে। রায়াপ্পান কান্না করছে, বোন তুই এমনটা কেন করতে গেলি? তার বোনের কথা, তার কারণে তার ভাই সারাক্ষণ চিন্তা করে, তাকে নিয়ে টেনশন করে, তাকে বিয়ে কে করবে, অনেক টেনশন তার। তাই সে বোঝা কমাতে এমনটা ভেবেছে। রায়াপ্পান বোঝায়, তুই আমার বোন, তোকে বোঝা কেন মনে করবো? এমন সিদ্ধান্ত আর কখনো নিবি না। ভাইরাবা বলে ওঠে, রায়াপ্পান তোর যদি আপত্তি না থাকে তাহলে তোর বোনকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই, আমার ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে। রায়াপ্পান তো অবাক, সত্যি বলছিস কি? ভাইরাবা বলে, আরে তোর পরিবার কি আমার পরিবার না? তোর সমস্যা নিয়ে তো আমাদেরও ভাবা উচিত, তুই বিয়ের আয়োজন কর। খুব ভালো কথা। পরের দিন বিয়ের খবর শুনে কুনজারা ভাইরাবার কাছে আসে। কি হলো? আমরা চিন্তায় মরে যাচ্ছি, কিভাবে কি করব, আর তুই ভাইয়ের বিয়ে নিয়ে খুব মজায় আছিস মনে হচ্ছে। এবার ভাইরাবার আসল প্ল্যান আমরা বুঝতে পারি। ভাইরাবা বলে, এই বিয়ের অনুষ্ঠানকে হাতিয়ার বানিয়ে সে দেবরাকে রাস্তা থেকে সরাতে চায়। শুনে এরা চমকে ওঠে, কি বলছিস ভাইরাবা? দেবরার যখন মোচ ওঠেনি তখন ও একটা হাঙরকে মেরে নদীর সামনে ফেলে রেখেছে, যেটা আমরা
এখনো করতে পারেনি। এরা বলে ভাই ওর হুঁশ থাকা অবস্থায় ওর গায়ে একটা টোকাও দেওয়া যাবে না। ভাইরাবা বলে সে প্ল্যান করে রেখেছে, কাজ হয়ে যাবে। ওদিকে রায়াপ্পান বিয়ের দাওয়াত দিতে যায় দেবরার কাছে। বিয়ের খবর শুনে দেবরা খুব খুশি, যাক চিন্তা কমে গেল তোর, আর নিজেদের মাঝে বিয়ে, ব্যাপারটা ভালোই হলো। রায়াপ্পান বলে রাগ অভিমান ধরে থাকলেও হবে না, তোকে কিন্তু বিয়েতে অবশ্যই আসতে হবে। দেবরা বলে আরে কিসের রাগ, কার উপর অভিমান করব, আমি অবশ্যই আসবো, আমার পুরো পরিবার নিয়ে যাবো, যা চিন্তা করিস না। সিন কাট করে ফাইনালি বিয়ের দিনে নিয়ে আসে। যেভাবে তাদের আয়োজন চলে সবকিছু সেভাবেই রেডি করা হয়। বিয়ের সাজে মেয়েকে সাজানো হয়েছে, বেশ ভালোই লাগছে, লোকজন সবাই এসেছে, বেশ সুন্দর একটা মুহূর্ত। একটু পর দেবরা আসে। সে যখন আদরের হাতটা কনের মাথায় রাখে, সে হাত ধরেই বলে দেবরা ভাইয়া, মানে দেবরার ভালোবাসা সবাইকে মুগ্ধ করে। এরপর দেবরা এখানে সিঙ্গাপার পাশে এসে বসে পড়ে। এরা এখানে বসে তারি খাচ্ছিল। একটু পর রায়াপ্পান এসে এদের বলে আরে দেবরা এসেছে, ওর সঙ্গে কথা বলতো। ওরা এইভাবে থাকলে কি করে চলবে? কুঞ্জারা বলে আমাদের মনে কিছু নেই দেখেই তো আমরা অনেক আগে এসে আড্ডা দিচ্ছি, অলরেডি 3 পেয়ালা শেষ করেছি, ও তো আমাদের থেকে দূরে রয়েছে। দেবরা বুঝতে পারে ওরা হয়তো তাকে ওদের কাছে যেতে বলছে। দেবরা গিয়ে ভাইরাবার পাশে বসে, সবাই হা করে আছে, কি হবে? দেবরা তারি চেয়ে বসে। ব্যাস অভিমান শেষ, খাওয়া শুরু। রায়াপ্পান মনে করছে সব ঝামেলা মিটে গেল, কিন্তু সিঙ্গাপ্পা আর জেগুলার রিয়াকশন কিন্তু অন্য কিছুই বোঝাচ্ছিল। তারি খেয়ে মেয়ে দেবরা আবার নাচানাচি শুরু করে। নাচের মাঝে আবার খায়, মানে সে অনেকগুলো তারি খায়। তারপর আবার সবাই মিলে নাচে। যেহেতু বিয়ে বাড়ির অনুষ্ঠান, নাচাগানা করবেই সবাই, করুক, করতে পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা না হয় তারপর কি হয় সেদিকে যাই, কি বলেন? গান শেষে রায়াপ্পান একটু ট্যাঙ্কি খালি করার জন্য সাইডে আসে। দেখে ভাইরাবার লোকেরা মাল খাচ্ছে আর দেবরাকে মারার ব্যাপারে কথা বলছে। শুনে রায়াপ্পানের নেশা কেটে যায়। এসে সে ভাইরাবাকেই বলে কিরে তোর লোকেরা কি বলছে ওসব? কুঞ্জারা বলে যা শুনেছিস তাই, ওকে রাস্তা থেকে সরাতে হবে। রায়াপ্পান বলে কি যাতা বলছিস, আমি থাকতে এটা হতে দিতে পারি না, আরে ও আমাদের বন্ধু। ভাইরাবা বলে ঠিক আছে, তাহলে তোর বোনের জীবনের কথা ভুলে যা। ব্ল্যাকমেইল, মানে যদি রায়াপ্পান তাদের কথা না শোনে তাহলে ভাইরাবা তার বোনের সঙ্গে তার ভাইয়ের বিয়ে দিবে না। এবার রায়াপ্পান বুঝতে পারে ভাইরাবা কেন বিয়েতে রাজি হয়েছে। এখন তারা রায়াপ্পানের মাধ্যমে দেবরার কাছে খবর পাঠায়। কি খবর? রায়াপ্পান দেবরার কাছে আসে, তার চোখে পানি ছলছল করছে। দেবরা মনে করে বোন চলে যাচ্ছে বিদায় হয়ে, হয়তো সেটা ভেবে ও কান্না করছে, কিন্তু ব্যাপারটা তো সেটা না। রায়াপ্পান বলে দোস্ত আমরা এখানে মজা করছি, এই সুযোগে মাদার ঘাটে কিছু লোক চুরি করতে যাচ্ছে। শুনে দেবরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। দেবরা ঘাটে চলে যায়। রায়াপ্পান কান্না করতে থাকে যে সে এত ভালো একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিল। দেবরা টলমল করতে করতে ঘাটে আসে, আশপাশ ভালো করে দেখতে থাকে, কিন্তু কাউকে পায় না। মাথাটা একটু ঝিমঝিম করছে, তাই এখানে একটু বসে পড়ে, বাট থাকতে পারে না, শুয়ে পড়ে। যেহেতু অতিরিক্ত খেয়েছে তাই তাড়াতাড়ি চোখটা লেগে আসে। আর এদিক থেকে আমরা দেখি কিছু লোক আসে, হাঁসের মতো গুটি গুটি পায়ে আসছে, কোনো আওয়াজ যেন না হয়, সে তো উঠে যাবে। কিছু লোক কাদার মাঝে, ঘাসের মাঝে, বালুর মাঝেও লুকিয়েছিল, তারাও ওঠে। চুপচাপ সবাই এসে পড়ে। ফাইনালি যখন একজন আস্তে আস্তে উঠে যেই মারার মোশন নিতে যাবে, তার গা থেকে একটু কাদা পানি ছিটকে দেবরার ফেসে এসে পড়ে। ব্যাস তার চোখ মেলে যায়। মারার আগে দেবরা সরে যায় যাতে মারটা লাগে না। এমন অবস্থায় কিসের নেশা আর কিসের ঘুম, চতুর্দিক থেকে সবাই অ্যাটাক করে। দেবরা যতটুকু পারে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, সেও দু একজনকে মারে। দেবরা দেখছে ভিড়ের মাঝে কুঞ্জারাও এসেছে। মারার মারি একটা সময় দেবরা মার খেয়ে চটকে এখানে পড়ে। সাইডে পানি ছিল, চোখে মুখে একটু আগে পানি দিয়ে নেয়। এবার আয়, কে আসবে আয়। শুরু হয় হাডুডু খেলা। ওরা খুব লাফালাফি করছিল, ভাই একটা চটকানা দেয়, আবার এলে ভাই ধরে একেবারে শালা চোখে মেরে দেয়। যা তো এখানে আসলে লম্বা একটা মারামারি হয়। আর এই ফাইটের সবচাইতে অ্যাট্রাকটিভ সিন হলো এইটা, চাঁদের সাথে কেমন মিলে গেছিল রক্ত, কঠিন একটা সিন। তো দেবরা সবাইকে খুব খেয়াছে, একদম কচুকাটা করে দেয়। আর তাদের যে রক্ত সেগুলো পানির সঙ্গে মিশে পুরো ঘাটটা লাল হয়ে যায়। সবাই যখন শেষ, দেবরা পানিতে নামে, তার চাকুটা পরিষ্কার করে, ঠিক যেমনটা সে স্বপ্নে দেখেছিল। এরপর এখানে এসে বসে। দেবরার যে চোখে সবসময় হিম্মত আর সাহস দেখা গেছিল, আজ সেই চোখে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। রাত পার হয়ে পরদিন সকালে গ্রামের লোকজন ভেঙে আসে। দেবরাকে মারতে আসা সবাই লাশ হয়ে পড়ে আছে। দেবরার পরিবারও এসেছে। কুঞ্জারা বউ বাচ্চা দেখে কুঞ্জারা মরে পড়ে আছে, তারা তো কান্নাকাটি করছে। বাট কুঞ্জারার ছেলের চোখে ব্যাপারটা ভালোভাবে ধরে না, বোঝা যায়। ভাইরাবা কোরাকে উঠানোর চেষ্টা করে, কারণ সে এখনো জীবিত ছিল। একটু হুঁশে এলে সে বলে সবাইকে দেবরা মেরেছে, মানে তারা কিছু করেনি, দেবরা এমনি এমনি মেরেছে, এমন একটা ভান করে। সবাই জানলো দেবরা সবাইকে মেরেছে। সিঙ্গাপ্পা ভাড়াকে ধরে রেখেছে, নিজের বাবার সম্পর্কে এইসব শুনছে। ভাইরাবা একটু সামনে এসে দেখে পাথরের উপর লেখা, এই সাগরের রক্ষার দায়িত্বে আমি নেমে পড়েছি। আর যে ভয় আমি সবার চোখে দেখছি, এটাই যেন সবসময় থাকে। সেই জন্য আমি সেই ভয় হয়ে আড়ালে থাকবো। যদি কেউ ভুল করেও খারাপ উদ্দেশ্যে সাগরে পা বাড়ায়, তার অবস্থা এমনই হবে। এটা দেবরার ওয়াদা। সিন বর্তমানে আসে। সিঙ্গাপ্পা বাবুকে বলছে দেবরা সেদিন থেকে গায়েব হয়ে যায়, তাকে আর কেউ দেখে না। 2টা বছর পার হয়ে যায়, দেবরা গ্রামে ফেরে না। এর মাঝে কেউ নদীতে খারাপ উদ্দেশ্যে পা বাড়ায়নি। 2 বছর পর সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মনে দেবরার ব্যাপারটা নর্মাল হয়ে যায়। ভাইরাবা কিছু লোকদের পাঠিয়ে দেয় পরীক্ষা করার জন্য, কিন্তু সে তো জানতো না সাগরের উত্তাল ঢেউয়ে বিশাল হাঙর তেরে আসবে। ফলাফল সেটাই হয় যা আমি ভেবেছিলাম। পরদিন সকালে তাদের লাশ পাওয়া যায়। এটা সবার মনের ভয় আরো বাড়িয়ে দেয়। এর কিছুদিন পর লোকজন আবার সাগরে যায়, কিন্তু এবার মাছ ধরার জন্য, মাছ মেরে জীবন চালানোর জন্য। দেবরার বউ তার ফিরে আসার অপেক্ষায় রোজ রেডি হয়ে থাকে, কিন্তু দেবরা ফিরে আসে না। দেবরাকে
যে কোনো মূল্যে ফিরে আনার জন্য ভাইরাবা শাস্ত্র পূজার খেলাকে মৃত্যুর খেলায় পরিণত করে দেয়। দেবরার গ্রামের লোকদের সে মারতে শুরু করে। কেউ মরে যায় তো কারো আবার অবস্থা আধা মরা হয়ে যায়। বেঁচে থাকবে কিন্তু কোনো কাজের নয়। ভাইরাবার একটাই চিন্তা, দেবরা কবে ফিরে আসবে আর সে কখন তাকে মারবে। সময় পার হতে থাকে। ভাইরাবা নতুন প্ল্যান করে। তার গ্রাম এবং উত্তর গ্রাম মানে কুঞ্জারার গ্রাম থেকে অল্প বয়সী বাচ্চাদের জমা করে। তাদের মন থেকে দেবরার ভয় আর সাহসিকতা দূর করে দিতে বাচ্চাদের তার কাছে রেখে দেয়। ভাইরাবা নিজে তাদের ট্রেনিং দিতে থাকে। এর সঙ্গে 12টা বছর পার হয়ে যায়। ভাইরাবা যে ছেলেদের ছোটবেলায় সঙ্গে নিয়ে এসেছিল তারা এখন এক একটা হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে। সে তাদের এমন ভাবে গড়ে তুলেছে যে তাদের মাথায় দেবরাকে মারা ছাড়া আর কোনো চিন্তা নেই, মনে কোনো দয়া মায়া নেই, এমন বানিয়েছে। ওদিকে ছোটবেলায় চোখের সামনে বাবাকে মরতে দেখা কুঞ্জারার ছেলে সামরা সাগরের মাঝে গিয়ে দেবরাকে খুঁজতে থাকে নিজের হাতে মারার জন্য। রোজ সন্ধ্যায় দেবরার বাড়িতে এসে তার মায়ের সঙ্গে গল্প করে যায়। সামরা জানে যেদিন এই বুড়ি মারা যাবে সেদিন দেবরা অবশ্যই বাড়িতে আসবে। ভাইরাবাই তার মনে এই বীজ ঢেলে দিয়েছে যে দেবরাকে মারায় তার এখন প্রথম স্বপ্ন। ওদিকে দেবরার ছেলে বারাও এখন বড় হয়ে গেছে। বাবার মতো সেও হাঙর শিকার করে আনে। লোকজন তো খুব অবাক হয়, কিন্তু সে এমনটা করতে পারে এটা কেউ বিশ্বাস করে না। বারাও তার বন্ধুরা সবাইকে বলে যে সে মেরেছে, কিন্তু সবার রিয়াকশন খুব নর্মাল। বারা রেগে গিয়ে বলে, তোমরা কি মনে করো হাঙরটা মরে পড়েছিল আর আমি নৌকায় বেঁধে এনেছি? লোকজন বুঝতে পারে এমনটাই হয়েছে। কেউ বিশ্বাস করে না, সবাই বলাবলি করে। ভেবেছি দেবরার ছেলে দেবরার মতোই হবে, কিন্তু এ তো ভিতর ডিম, এ আমাদের কি খেয়াল রাখবে? তার মানে বারা খুব হাবাগোবা বা দেবরার মতো একদমই হয়নি সে। বারা তার বন্ধুদের সঙ্গে কথা বলছিল, একটা লোক এসে খবর দেয় তার মা, দাদি আর ছোট বোন অমুক ঘাটে গেছে তার বাবার ব্যাপারে একজনের থেকে খোঁজ নিতে। শুনে বারা দৌড় দেয়। মানে এই ভাই সব জঙ্গলের ভিতরে গিয়েছিল, সেখানে কিছু কাঠ পোড়া আর পায়ের ছাপ দেখেছে। তার কথা, রাতের বেলায় এমন জঙ্গলে দেবরা ছাড়া আর কারো যাওয়ার সাহস নেই। সেই আন্দাজে সে বলছে ওটা হয়তো দেবরাই হতে পারে। বারা এসে তার মা দাদির উপর খুব রাগ হয়। বাসায় এসে দাদিকে বলে, তোমার ছেলে তো কোনো চাকরিতে যায়নি আর না মেলায় হারিয়ে গেছে, সে তার জিদ পূরণ করতে গেছে, সে ফিরে আসবে না, তোমরা কেন বুঝতে পারছো না? দাদি বিশ্বাস করে তার ছেলে অবশ্যই ফিরে আসবে, সে তার অপেক্ষায় থাকবে। দাদি মন খারাপ করে চলে গেলে বারা তার মাকে বলে, মা তুমি তো অন্তত বোঝার চেষ্টা করো। তার মায়েরও একই কথা, তোর বাবা কোনো কাপুরুষ নয় যে পালিয়ে বেড়াবে। সে সামনে আসছে না, তার মানে অবশ্যই এর পিছনে ভালো কোনো কারণ আছে। বারা তার বাবার প্রতি এমন বিহেভিয়ারে বোঝা গেল সে তার বাবাকে মনে হয় পছন্দ করে না, কারণ সে তাকে ফেলে চলে গেছে। দেবরা আর কুঞ্জারা ছেলেকে তো দেখা হলো, এবার চলুন ভাইরাবার ছেলেকে দেখি। কই সে? আর কই থাকবে? মন্দিরে বা চার্চে তো আর প্রার্থনা করা অবস্থায় তাকে দেখবেন না, কারণ সে তো এতটাও ভালো মানুষের ছেলে নয়। ছোটবেলায় যেমন ঘাড়তেরা ছিল, বড় হয়ে সঙ্গে লুচ্চামিটা যোগ হয়েছে। বন্ধুরা বলে, কিরে সবসময় একেই নিয়ে আসিস, বিয়ে শাদী করবি নাকি? পাসুরা বলে, পাগল হয়ে গেছিস, আমি তো থাঙ্গার অপেক্ষায়। আর কি মনে আছে থাঙ্গার কথা? রায়প্পানের মেয়ে, চলুন তাকে একটু দেখে আসি। তো এই হলো থাঙ্গা, বড় হয়ে গেছে আধানাঙ্গা। আসল নাম তো জানেন, জাহ্নবী কাপুর। ডেট এক্সপায়ার হওয়া পাতা খেয়ে বুঝি ডিরেক্টর তাকে মুভিতে নিয়েছে, যা কি আর করা, সহ্য একটু করুন। বারা তার বন্ধুদের নিয়ে সেলুনের বাইরে আড্ডা দিচ্ছিল। এক দাদি নাতিকে নিয়ে বাজারে এসেছে। দোকানের এই দিদি জিজ্ঞেস করে, দাদি তোমার নাতির অসুখ কেমন হলো? দাদি বলে, সারবে কি করে, এত বছর হয়ে গেল শাস্ত্র আমাদের গ্রামে আসেনি, এটা কি শ্রাপ নয়? বারা শুনে বলে, আরে দাদি কি বলছো, এসব কুসংস্কার, এখন এসব কেউ মানে না। দাদি বারার দিকে খুব রাগের চোখে তাকিয়ে থেকে কিছু না বলে চলে যায়। বারা বুঝতে পারে না সে এইভাবে তার দিকে কেন তাকালো। আরে আমি কি করলাম? পাশে এক মুরব্বী ছিল, সে বলে, বেটা আর যদি দেবরা থাকতো আমাদের গ্রামের এই অবস্থা হতো না। লড়াইয়ে জিতে শাস্ত্র আমাদের ঘরে নিয়ে আসতো। আজ কত বছর হলো শাস্ত্র আমাদের গ্রামে আসে না, এজন্য বুড়ি তোকে দায়ী মনে করছে, তাই এভাবে রাগের চোখে দেখলো। ব্যাপারটা তো চিন্তার, কিন্তু সে কি করবে, সে তো লড়াই করতে পারে না। পূর্বপাড়া মানে রায়প্পানের গ্রামের লোকদের কাজ যেহেতু নৌকা বানানো, তাই থাঙ্গাও নৌকা বানাতে খুব পারদর্শী। তার বন্ধুদের নিয়ে সে সেই কাজ করছিল, কিন্তু থাঙ্গার সমস্যা হলো সে দেবরার মতো সাহসী একটা ছেলেকে যতদিন না পাচ্ছে অন্য কোনো মেয়ের বিয়ে হতে দেয় না, বিয়ে ভেঙে দেয়। তার বান্ধবীরা জানে সে বারাকে পছন্দ করে, কিন্তু বারা দেবরার মতো সাহসী নয়, তাই সে তাকে বিয়ে করছে না। এসব নিয়েই কথা হচ্ছিল। এক পিচ্চির দৌড়ে এসে খবর দেয় বারা আজ একটা হাঙর মেরেছে। শুনে থাঙ্গা অনেক খুশি। একটু পর দেখে দেবরা তার গ্রামে এসেছে। থাঙ্গা এগিয়ে যায়, কি ব্যাপার বারা, শুনলাম তুই নাকি আজ হাঙর মেরেছিস? বারা কিছু বলে না, কি করে বলবে, সে তো মারেনি। বারা বলে সে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছে, বলে চলে যায়। কাকুর কাছে আসে, কিরে বারা তুই এখানে? বারা বলে, কাকা আমি শাস্ত্র পূজার লড়াইয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। থাঙ্গা মনে করে সে হয়তো লড়াইয়ে অংশ নিবে, তাই সে খুব এক্সাইটেড হয়ে যায়। রায়প্পান কাকু বাবা, কি তুই লড়াই করবি? বারা বলে, কাকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, আমি লড়াই করবো? আমার দ্বারা ওসব হবে না। কাকা বলে, হ্যাঁ আমিও সেটাই ভাবছি, তোর মাঝে এত সাহস কোথা থেকে এলো? থাঙ্গা বুঝতে পারে এর দ্বারা কিছু হবে না। বারা বলে, কাকা গত কয়েক বছর যাবত আমাদের গ্রামের স্বাস্থ্য আসেনি, এই জন্য গ্রামের রোগ বালায় ছড়িয়ে গেছে, লোকজন নানা কথা বলছে, তো আমরা গিয়ে যদি ভাইরাবাকে একটু অনুরোধ করি যাতে শাস্ত্র এবার আমাদের গ্রামে একটু পাঠিয়ে দেয়, তাহলে কি কাজ হবে না? রায়প্পান বলে, ঠিক আছে, যদিও আমি জানি ফলাফল কি হবে, তোর মনে শান্তির জন্য যাই, চল। রায়প্পান বারাকে নিয়ে ভাইরাবার দরবারে আসে। ভাইরাবার লোকেরা মজা নিচ্ছে, কি রায়প্পান আজ সঙ্গে বাসুরকেও এনেছিস দেখছি। রায়প্পান ভাইরাবাকে বলে, এই ব্যাপার, এই বছর যদি শাস্ত্র ওদের গ্রামে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। বারাও রিকোয়েস্ট করে। এই ভাই সাহেব বলে, শালা দেবরা
দেবরার ছেলে তুই, লজ্জা করে না তোর? দেবরা লড়াই করে নিজে জিতে শাস্ত্র অন্যের গ্রামে পাঠাতো, আর তার ছেলে হয়ে তুই এখানে ভিক্ষা চাইতে এসেছিস? বারা বলে, কাকা তোমাদের কতবার বলেছি আমি আমার বাবার মতো না, হতে পারিনি তার মতো, আমি যেমন সেভাবে কি তোমরা আমায় মেনে নিতে পারো না? পানির ভিতর থেকে ছেলেগুলো উঠে বলে, ভাই টানা 10 মিনিট ছিলাম আমরা। শুনে বারার ফেটে যায়, বাপরে। বাইরেবা বলে, আমার এখানে এসে কান্না না করে নদীর পাড়ে গিয়ে কান্না কর, তোর কান্না শুনে যদি তোর বাপ ফিরে আসে তাহলে কাজ হয়ে যাবে, প্রমিস করছি তোর বাপ ফিরে আসা মাত্রই শাস্ত্র তোর গ্রামে পাঠিয়ে দিব। মানে একটু খোঁচা মারলো আর কি। বাইরেবার এখন যে একটা মোশন, সামনে এসে পেছনে এতগুলো ছেলে, তাও হাতিয়ার নিয়ে, পুরো অস্থির একটা অবস্থা। যাক, সিন পরের দিন শাস্ত্র পূজার অনুষ্ঠানে নিয়ে আসে। আগে দেবরাকে সবাই সম্মান করতো, এখন ভাইরাবা তার জায়গা নিয়েছে, কিন্তু মানুষ সম্মান যেমন তেমন তাকে দেখে ভয় করে একটু। পূজা শেষে ভাইরাবার লোক অ্যানাউন্স করে, লড়াই কি হবে নাকি? কোন পুরুষ মানুষকে আশেপাশে গ্রামে বাকি নেই? সবাই মাথা নিচু করে, কারণ এখানে লড়াই করতে যাওয়া মানে মৃত্যু ডেকে আনা। সবার এমন মাথা নিচু দেখে হয়তো ভাইরাবার ভালোই লাগছে, বাট ভিতর থেকে আওয়াজ আসে, মহিলা আর বাচ্চারা চলে যাও। কি রে, কে বললো? কে কে? সবাই ভাড়ার দিকে অ্যাটেনশন দেয়, মানে সে বলেছে। ভাইরাবা মনে মনে হাসছে, অর্ডার দেয়, হে আখাড়া তৈরি করো রে। খেলার মাঠ রেডি করা হয়, লোকজন বসে পড়ে, মুরব্বীরা চেয়ার নিয়ে বসে। মাঠে নামার আগে এখানে একটা পাত্রে পানি না কি যেন রাখা হয়, সেটা খেয়ে খেলোয়াড় মাঠে নামে, আর এর দায়িত্বে আছে তার বন্ধুরা। খেল শুরু হয়, ভাড়া তো মারামারি করতে পারে না, সে শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তারপর ঝড়ে বক পরে আর ফকিরের কেরামতে পারে। থাঙ্গা লুকিয়ে লুকিয়ে দেখছে, বাহ তারা ভাড়া তো ভালো খেলছে। প্রথম জনকে সে হারিয়ে ফেলে, আরেকজন নামে। তখন ভাড়ার ইশারায় আমরা বুঝতে পারি সে আসলে পানির মাঝে কিছু একটা মিশিয়েছে, যাতে খেলোয়াড়ের মাঝে একটা ঝিমঝিমানি ভাব আসে। ভাড়া একটা দুটা মার খেলে এরা খুব খুশি হয়, মজা নেয় যে বাচ্চা ছেলে খেলতে নেমেছে, কিন্তু মজা করতে করতে ভাড়া তাদেরকেও হারিয়ে দেয়। শেষে ভাইরাবার গ্রামের শেষ প্লেয়ার নামে। যে লোক দেবরার সঙ্গে খেলেছে সে এখন ভাড়ার সঙ্গে খেলতে নেমেছে। ভাড়ার ভিতর শুকিয়ে গেছে, সে তো কাছে যাচ্ছে না, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু কাকু তাকে ধরে ফেলে। তারপর উড়া দূরে সমানে মারতে থাকে। এরা তো খুব খুশি। মাঠটার খেয়ে ভাড়া আবার উঠে পড়ে, তারপর সমানে বালু এরকম করতে থাকে। একটা ধোঁয়ার মতো পরিবেশ হয়। ভাইসাব তাকে মারার জন্য কাছে গেলে সেখানে কি যে হয় কেউ বুঝতে পারে না, বাট বোঝা যাচ্ছে যে শুধু লোকটা মার খাচ্ছে, ভাড়া মারছে। কিভাবে মারছে কেউ দেখতে পাচ্ছে না। ব্যাস মাঠটার খেয়ে সে চিত। ভাড়াবার রাগ ওঠে, সে নামবে, রাপ্পান থামায়। ভাড়াবা নিয়ম অনুযায়ী সে খেল জিতে গেছে। ব্যাস সবাই খুশি হয়। সিঙ্গাপ্পা দৌড়ে আসে, আসলেই তো সে জিতে গেছে। এত বছর পর শাস্ত্র গ্রামে নিতে পারছে, আবেগময়ী হয়ে যায়। শাস্ত্র তাদের গ্রামে না হয়। ভাড়ার মা তো বিশ্বাসই করতে পারে না তার ভাড়া এমন কিছু করতে পারে। গ্রামের লোকজনও অবাক বাট খুশি হয়। শাস্ত্র সেই লোকের বাড়ির সামনে আনা হয় যে খেলতে গিয়ে পঙ্গু হয়ে আছে। ভাড়া বলে, শাস্ত্র আপনার বাড়ির সামনেই থাকবে, কারণ এটা আপনার অর্জন। খুব ভালো কথা। পরের দিন ভাইরাবা রায়াপ্পানকে ডেকে পাঠায়, কারণ খেলার সময় যে পানিতে নেশা জাতীয় কিছু মিক্স করা হয়েছে এটা সে জানতে পেরেছে। তার ছেলে তো ফাল পাচ্ছে, ভাড়াকে মারবে। ভাইরাবা রায়াপ্পানকে জিজ্ঞেস করে, বল ওর সঙ্গে কি করা উচিত, ও কেন এমনটা করেছে? রায়াপ্পান বলে, ভাইরাবা যা হয়েছে ভুলে যা। তোর কি মনে হয় এরা নেশার কারণে মার খেয়েছে? যদি তাই হতো তাহলে সকালে নেশা কেটে যাওয়ার কথা, এখনো বিছানায় পড়ে আছে কেন? তার মানে বুঝতে পারছিস না? তোরা ওর মাঝে মারামারি দেখেছিস, কিন্তু আমি ওর চোখে দেবরার মতো সাহস দেখেছি। এমনিতেই এক দেবরাকে নিয়ে পেরায় আছিস, আরেক দেবরার জন্ম হোক, এটা তোর জন্য ভালো হবে না বলে উল্টো তাদেরকেই পেরায় রাখে। ভাইরাবাও কিছু বলে না। মাঝে বেশ কিছুদিন পার হয়ে যায়। ভাইরাবা যে ছেলেদের ট্রেনিং দিয়েছে সবাই শুধু চাকু ধার দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সমুদ্রে পাঠানো হচ্ছে না, এটা তাদের অভিযোগ। তাদের জোশ আর কাজের আগ্রহ দেখে ভাইরাবা বলে, আমি যে দিনের অপেক্ষা করছি সেই দিনটা এলেই কাজ হয়ে যাবে, চিন্তা করিস না তোরা। এসব বলে তাদের আরো 7 দিন অপেক্ষা করায়। 7 দিন পর মুরুগা আর তুলসী আসে। কি খবর ভাইরাবা, আজ এতদিন পর মনে করলি যে? ভাইরাবা বলে, আমাদের সময় এসেছে নদীতে যাওয়ার, কাজ রেডি কর। মুরুগা বলে, না সে রিস্ক নিতে পারবে না, যতদিন না দেবরা মরার পাক্কা খবর সে পাচ্ছে, মাল আনার রিস্ক সে নিবে না। ভাইরাবা আরো টেনশনে পড়ে যায়, এখন দেবরাকে সে কি করে মারবে? সিন বর্তমানে আসে। সিঙ্গাপ্পা বাবুকে বলছে ভাইরাবা কাজ নেওয়ার জন্য আবার নতুন করে একটা ফোন দিয়ে আটে। সে গ্রামের ছড়িয়ে দেওয়ায় যে দেবরা মারা গেছে, কে যেন তার কাপড়ের টুকরো দেখেছে, এটা দেখেছে ওটা দেখেছে, মানে হুজুগ ছড়িয়ে দেয়। কয়েকদিনের মাঝে দেবরার পাশের বাড়িতেও যখন এমন কথা হয় যে দেবরা মারা গেছে, তার মা শুনতে পেয়ে খুব অসুস্থ হয়ে যায়। ভাড়া তাকে জগুলার কাছে নিয়ে গেলে সে চিকিৎসা করার জন্য সবকিছুই করে, কিন্তু বুঝতে পারে সমস্যা শরীরের নয় মনের। দেবরার মা দেবরার কথা ভেবে এমন অসুস্থ হয়ে পড়েছে। জগুলা দেবরার মাকে তার বাড়িতেই রেখে দেয়, একটু দেখাশোনা করার জন্য বা একটু সুস্থ যেন হয় সেই চেষ্টা করার জন্য। এভাবে 3 দিন পার হয়ে যায়। আর এই 3 দিন 3 রাত ভাইরাবা তার লোকদের নিয়ে জগুলার বাড়ির বাইরে 24টা ঘন্টা পাহারা দিয়েছে, কারণ দেবরা আসবে আর সে তাকে মারবে। শেষে 5ম দিনের রাতে জগুলার দরজার সামনে হাজির হয় দেবরা। দেবরাকে দেখেই তো জগুলা হা করে থাকে। দেবরা দরজা লাগিয়ে মায়ের কাছে যায়, পাশে বসে একটু চেয়ে থাকে। তারপর যেই পায়ে হাত রাখে তার মা জাগনা পায়। এরপর যখন দেবরাকে দেখে, এত বছর পর ছেলেকে দেখে মায়ের কেমন লাগবে সে কথা আসলে বলে বোঝানোর মতো নয়। দাদির যেন শক্তি ফিরে এসেছে। দেবরা মায়ের হাত ধরে সান্ত্বনা দেয়, তার কিছু হয়নি, সে ঠিক আছে, সেও যেন তার খেয়াল রাখে। ভাইরাবা আশেপাশে রয়েছে, বাট দেবরা যে পিছন দরজা দিয়ে ভিতরে এসেছে সে জানে না। একটু পর তার কেন জানি সন্দেহ হয়। তাড়াহুড়ো করে ভিতরে যায়, কিন্তু দেবরা তো সেখানে নেই।
দাদিকে দেখে ভাইরাবার সন্দেহ আরো বেড়ে যায়। পেছনের দরজা খুলে দেখতে থাকে আর শিওর হয় নিশ্চয় দেবরা এসেছিল। বাইরে এসে সবাইকে খুঁজতে বলে, দেবরা এসেছিল, তাড়াতাড়ি কর। সবাই খুঁজতে থাকে। সামরার চোখে পড়ে ওদিকে কেউ গেল। দে দূর একটু সামনে এসে সবাই বুঝতে পারে দেবরা পালানোর চেষ্টা করে। তো এখানে লম্বা একটা চেজিং হয়, দৌড়াদৌড়ি হয়। দেবরা মার খেতে খেতে বাঁচে। দৌড়াদৌড়ির একটা পর্যায়ে দেবরা সামরাকে বাঁটে পায় কিন্তু মারে না। যাক, শেষে দেবরা হারিয়ে যায়। এরা তাকে আর খুঁজে পায় না। আর হাতের নাগালে পেয়ে ছেড়ে দেওয়ার কষ্টে ভাইরাবা একটা জোরে চিল্লানি দেয়। পরের দিন সকালে ভারার মা তার শাশুড়ির থেকে খুব আগ্রহ নিয়ে শুনছে দেবরা কেমন আছে, দেখতে কেমন হয়েছে, এটা সেটা, কখন এসেছিল। দাদিও খুব আগ্রহ নিয়েই বলছে যে একদম আগের মতোই আছে, শুধু সামনের কটা চুল পেকে গেছে। বলছে ভারা রাগ করে ওঠে। সে তার বাবার কথা শুনতেই পারে না। তার অভিযোগ তার বাবা তার পরোয়া না করে, ছোট বোনের কথা না ভেবে কেন লুকিয়ে আছে, কেন তাদের সামনে আসে না, তার মা দাদিকে সে কেন কষ্ট দিচ্ছে, এসব তার অভিযোগ। এই জন্য সে তার বাবাকে সহ্য করতে পারে না। ওদেরকে হাতে পেয়ে ছেড়ে দেওয়াতে ভাইরাবা ফুলে আছে। মুরগা আর তুলসী তার কাছে আসে। মানে গরু মরলে শকুন খবর পেয়ে যায় কেমনে কেমনে জানি। কিরে ভাইরাবা, শুনলাম ছেড়ে দিয়েছিস নাকি? ভাইরাবা বলে, দেখ তুলসী, মাথা গরম হয়ে আছে আর উস্কে দিস না। তুলসী বলে, আরে মাথা ঠান্ডা করার মেডিসিন দিতেই তো এসেছি। মানে হলো তোরা পরশু কাজে যাবি। ভাইরাবা বলে, কিন্তু দেবরা তো বেঁচে গেছে। তুলসীর কথা, দেবরা যদি আগের মতো থাকতো তাহলে তোদের দেখে পালাতো না, উল্টো তোদের কেটে রেখে দিত। কিন্তু সে পালিয়েছে, তার মানে ওর মাঝে আর আগের মতো দম নেই। কথার মাঝে যুক্তি আছে। তো সেটাই ফাইনাল হয়, পরশু তারা মাল নিতে সমুদ্রে যাবে। সবাই সেই খুশিতেই ছিল, কিন্তু পরের দিন হয়ে যায় আকাম। কি রাতে ঘুমের মাঝে কেউ ভাইরাবার হাত মুচড়ে দিয়ে গেছে। সামরা আসে, হাই হাই, এটা কে করলো? পাসুরা বলে, আবার কে? দেবরা। ভাইরাবা কিছু বলে না, ধাম করে এসে সামরা গলা চেপে ধরে। এত বড় সাহস তোর, তুই আমায় মেরেছিস? বল এটা কেন করেছিস? তার মানে সামরা ভাইরাবার হাত মেরেছে, মানে হাতে মেরেছে আর কি। কেন? সামরা বলে, তুমি যদি কাল আমাদের সঙ্গে যাও তাহলে তোমার হাত থেকে দেবরাকে কেউ বাঁচাতে পারবে না। আমি সেই ছোটবেলা থেকে তাকে মারার স্বপ্ন দেখে এসেছি। তুমি থাকলে ওকে আমি মারতে পারবো না, ও তোমার হাতে মরবে। তুমি যেন যেতে না পারো, এই জন্য আমি এটা করেছি। ব্যাস, ভাইরাবার রাগ পানি হয়ে যায়। অনেকদিন পর তার মুখে একটা হাসি দেখা যায়, শয়তানি হাসি। ভাইরাবা খুশি হয়ে যায় সামরার এমন দৃঢ় ইচ্ছা দেখে। প্রয়োজনীয় হাতিয়ারও সে সঙ্গে নিয়ে বেড়ায়। সিন ভারার বোনের কাছে আসে, যে কান্না করতে করতে বাড়িতে আসে। তার মা ধরে, বেটি কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? ভারার বোন বলে, সে বাজার করে ফিরছিল, ভাইরাবার ছেলে পেলে পথ আটকিয়ে তাকে অনেক বাজে কথা বলেছে। তার মাকে নিয়েও বাজে ইশারা করেছে, তাদের নাকি বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাবে, আর অনেক কিছু বলেছে। ভারার মা আর কি করবে, সান্ত্বনা দেয়, বেটি যদি কখনো আমাদের বাঁচার উপায় না থাকে, আমি নিজে তোকে বিষ খাইয়ে নিজেও মরে যাব, কান্না করিস না, শক্ত হ। কথাগুলো শুনে ভারার মাথা ঘুরে যায়। তার মতো ছেলে থাকতে তার বোনকে কেউ যদি এভাবে কাঁদাতে পারে, কি করে ভালো লাগবে। ভারা চলে আসে ভাইরাবার সেই লোকদের কাছে। এরা তো ভারাকে দেখে মজা নিচ্ছে। ভারা বলে, বোন যখন এমন বিচার ভাইকে না দিয়ে মাকে বলে, এর মানে ওই ভাইয়ের উপর তার ভরসা নেই। কেন নেই? কারণ এই ভাই কখনো এমন কিছু করতেই পারেনি, আর না করতে পারবে। তোরা এমনটা কেন করলি বল? ধাম করে উঠে তার থেকে পাত্র নিয়ে দারু খাওয়া শুরু করে। তারপর তার চোখে মুখে যে একটা আগুন চলে আসে, কঠিন লাগে। শুরু করে দেয় ডাব্লিউ ম্যাচ। সারাদের ইচ্ছে মতো খেলায়। তোরা কি ভেবেছিস আমি কিছু বলি না দেখে? একেবারে মনের ঝাল মিটিয়ে সবাইকে মেরে মুড়ে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে দেখে মুরব্বীরা বসে গেছে বিচারে। ভারা আসে, কি ব্যাপার দাদু, কি হয়েছে? সিঙ্গাপা বলে, কাল রাতে তুই ওদের মেরেছিস? ভারা বলে, মারবো না তো কি করবো? ওরা কি করেছে জানো? সিঙ্গাপা বলে, একজন ওদের মাঝে মারা গেছে। ভারার হুঁশ উড়ে যায়। ও বুড়ো, কি যাতা বলছো? আমি কিভাবে কাউকে মারতে পারি আর সে এভাবে মারা যাবে? আমি তো মদের নেশায় শুধু। গ্রামের লোকেরা বলে, ভারা খুব ভালো করেছিস, আমরা বুঝেছি তোর মাঝে সাহস আছে, তুই আগে থাকলে আমরা তোর পিছে থাকবো। ভারা বলে, সকাল সকাল তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওসব ঝামেলার মাঝে নেই। হাই হাই, এখন কি হবে? না না না, আমার ভাইরাবার কাছে যেতে হবে, তাকে সব খুলে বলতে হবে, তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া আমার রেহাই নেই। বলে সে ভাইরাবার কাছে আসে। সবাই তো ভারার দিকে রাগের নজরে চেয়ে আছে। ভারা ভাইরাবাকে বলে, সে হালকা করে মেরেছিল, মরে যাবে এমন মারণ তো সে মারেনি, আর মারতে পারবেও না। অনেক আকুতি মিনতি করে ভাইরাবাকে বোঝাতে থাকে সে এমনটা করতেই পারে না। ভাইরাবা বলে, তোর কথা কি করে বিশ্বাস করব? তুই তো দেবরারই রক্ত, তাই না? ভারা বলে, কাকা কেন বুঝতেছো না? আমি আমার বাবার মতো না, আমি অন্য সাধারণ সবার মতোই, এত কিছু আমি বুঝি না বাবার মতো। ভাইরাবা বলে, ঠিক আছে, যদি তাই হয় তাহলে আজ রাতে তুই এদের সঙ্গে সাগরে যাবি জাহাজ থেকে মাল আনতে। কি আমি? দেখি তুই ওদের মতো কিনা। ভারা তো ফেসে গেছে, এখন নাও করতে পারছে না। পয়সা গেছে মানকার চিপাই। আজ রাতে বের হবে। ভারা ভাবনায় পড়ে যায় কি করবে, কারণ গেলে বাবার বিরুদ্ধে যাওয়া হবে, আবার না গেলে ভাইরাবা তাকে ছাড়বে না। ওদিকে ভাইরাবার লোক ভাইরাবাকে বলে, ওদের সঙ্গে ভারাকে পাঠানো কি ঠিক হবে? ভাইরাবা বলে, ঠিক হবে বলেই তো কাল ওর মারামারি করে যাওয়ার পর আমার লোকদের আমিই মেরে ফেলেছি, কারণ আমি জানতাম এমন কিছু হলে ও আমার কাছে আসবে, আর ও আমার কাছে এলে আমি যে করেই হোক ওকে ওদের সঙ্গে পাঠাতে পারবো। এই জন্য আমি আমার লোককে মেরেছি। দেবরার ব্যাপারে আমার থেকে ভালো আর কে জানে? কোন যারা ছেলে যতই লাফালাফি করুক, দেবরার ধারেও ঘেঁষতে পারবে না। কিন্তু সবার মাঝে নিজের ছেলেকে দেখে দেবরা হয়তো একটুর জন্য হলেও থেমে যাবে, আর সেই সুযোগে ওকে মারা যাবে। আরে বুদ্ধি রে। ফাইনালি সবাই বেরিয়ে পড়ে চুরি করতে। যার কাছে আসে বাকি সবাই
উপরে ওঠে। ভাড়া আর কয়েকজন নিচেই থাকে, মানে যারা উপরে উঠতে পারবে না। মাল চুরি করে নেয়। কোরা দেবরাকে ডেকে যাচ্ছে, কইবে সামনে আয় দেখি কত বড় সাহস তোর। বেটা যখন সামনে আসবে না ফেটে হাতে পড়বে। যাক, মাল নিয়ে সবাই ফিরছে আর কান খাড়া করে আছে কখন দেবরা আসে। অনেকটা পথ আসার পর এই জায়গাতে একটু সন্দেহজনক মনে হয়, তাই নৌকা থামাতে বলে। সবার ভিতরে ধুকধুক করছে, না জানি কি হয়। ব্যাপারটা একটু সন্দেহজনক লাগে যে পানির নিচে হয়তো কেউ আছে, তাই সাম্রাট দেখা দেখে সবাই গান শুট করতে থাকে। আবে মূর্খের দল, বুলেট শেষ হয়ে গেলে কি করবি বে? পরিবেশ শান্ত, কোনো আওয়াজ নেই, কোন দিক থেকে কি হয় কেউ বুঝতে পারছে না। মাঝখান থেকে ধুম করে হাঙর লাফ দিয়ে ওঠে, ভয় কেটে যায়। আরে বে, এটা তো হাঙর রে, চল চল চল। এর মাঝে এই নৌকাতে আগুন ধরে যায়, আর কিছু বুঝে ওঠার আগে সেখানে যে পটাকা ছিল সেগুলো ফেটে যায়। সবাই পানিতে লাফ দেয়, যে যার মতো নিজেকে সামলাচ্ছে। এরা ভাবছে কি হলো। একটু পর আমরা দেখি পিছন থেকে ওই সেই দেবরার চাকু হাজির। ব্যাস, পিছন থেকে গিয়ে যারা পানিতে ছিল সবার পিঠে পোষ মারতে থাকে, সমানে মেরে যাচ্ছে, খেচা খেচ খেচা খেচ। এরা উপর থেকে কিছু বুঝতে পারছে না, অপেক্ষা করছে। একটু পর ভাড়া একজনকে কাঁধে করে নৌকার উপরে রেখে বলে, ভাই দেবরা এসেছে। সামরা তার লোকদের নিয়ে পানিতে লাফ দেয়, দেবরাকে আজ মেরেই ফেলবে। কোরা আর পাসুরা উপরেই আছে, এরা খুঁজে বেড়াচ্ছে। আমরা দেখি দেবরা তাদের চুরি করে আনা কন্টেনার খুলে সেখান থেকে মাল সামান বের করে নেয়, তারপর সেগুলো পাসুরা নৌকায় মেরে দেয়। এরা আগে লাফ দেয়, নৌকা খন্ড খন্ড হয়ে যায়। পাল এসে আরেক নৌকার উপরে পড়ে। ওদিকে ভাড়ার মা দৌড়ে সিঙ্গাপার কাছে এসে বলে, ওরা ভাড়াকে সঙ্গে নিয়ে গেছে। সিঙ্গাপার, তুমি বাঁচাও ওকে, আমার ছেলেটা বড্ড ভোলা, ওরা তাল দিয়ে নিয়ে গেছে। ওর বাবার বিরুদ্ধে যাওয়ার কারণে সে হয়তো ভাড়াকেও ছাড় দিবে না, দয়া করে কিছু একটা করো। এদিকে আমরা দেখি নৌকার আগুনের মাঝে একজন দাঁড়িয়ে, মনে হচ্ছে দেবরা। এরাও দেখছে দেবরা ছাড়া আর কি হবে। ভাড়ার মা দেখে এত কিছু শোনার পরও এরা চুপ, কিছু বলছে না। আন্টি জিজ্ঞেস করে, সবাই চুপ, কি হলো? এত রিকোয়েস্ট করার পরেও তোমরা সবাই চুপ, তার মানে কি আমি ধরে নিব যে আমার ছেলেকে তোমরা? দেবরা মাঝে দাঁড়িয়ে, এরা সবাই পানির নিচ থেকে উপরে উঠছে, চোখের সামনে দেবরা ভয়ও করছে আবার মারার জন্য এক্সাইটেড হয়ে আছে। ভাড়ার মা সিঙ্গাপ্পাকে বলছে, তোমরা কি তাহলে দেবরার কথা ভুলে গেছো? তার ছেলে বিপদে পড়েছে, তোমাদের কি কিছুই বলার নেই? আমার দেবরা ছাড়া কি? সিঙ্গাপ্পা ধুম করে বলে ওঠে, হ্যাঁ তোমার দেবরা অনেক আগে মারা গেছে। এই কথাটা বুঝে আকাশেরও পছন্দ হয়নি, বিজলি চমকা। এটা কি শুনলো সে, একেবারে থ মেরে যায়। এতদিন অপেক্ষা করেছে যে মানুষটার জন্য যে সে ফিরে আসবে, আজ শুনছে সে মারা গেছে। সিঙ্গাপ্পা কাঁদো কাঁদো গলায় জোর করে বলছে, আমাদের দেবরা আর এই দুনিয়াতে নাই, অনেক আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে। ভাড়ার মায়ের তো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, ভেতরটা ফেটে যাচ্ছে। সিঙ্গাপ্পা বলে, আমাদের দেবরা আমাদের ছেড়ে চলে গেছে, এতদিন ধরে যে আমাদের রক্ষা করে এসেছে, সাগরকে আগলে রেখেছে, সে আর কেউ না। ক্যামেরা আবার এখানে আনে, আগুনের তাপে টকটক করছে হাতের অস্ত্র। ক্যামেরা তার ফেসটা আমাদের দেখায় আর আমরা বুঝি এটা কে। সিঙ্গাপ্পা বলছে, সে আর কেউ না, তোর ছেলে ভাড়া। ভাড়ার মা খানিকটা অবাক, ওদিকে এরা অপেক্ষা করছে। ভাড়া পিছন থেকে হয়ে পানিতে লাফ দেয়। সিঙ্গাপ্পা বলে, যে বাচ্চা তার বাপ দাদাদের বীরত্বের গল্প শুনে বড় হয়েছে, যার বাপ মানুষের সাহায্য করার জন্য কখনো হাত বাড়াতে পিছু পা হয়নি, শত মানুষের ভিড়কে যে একা সামলাতে পেরেছে, তুই কি করে ভাবলি তার ছেলে এতটা গাধা হবে? তোর ছেলেকে ওরা তাল দিয়ে নিয়ে যায়নি, তোর ছেলেই ওদের তাল দিয়ে নিয়ে গেছে। ক্যামেরা টুকটুক করে দেখায় ছোট থেকে বাবার হারিয়ে যাওয়া, বড় হয়ে দাদিকে সান্ত্বনা দেওয়া, সবকিছুর পেছনেই ভাড়া ছিল। সিঙ্গাপ্পা বলে, তুই চিন্তা করিস না, যা, ও বাঘের বাচ্চা, সবকিছু চিরে তোর কাছে আসবে। তাই হচ্ছে, ভাড়া সবাইকে চিরে দিচ্ছে, মারে মারে আবার যারা বেহুশ হয়ে যায় তাদের আবার নৌকাতে উঠিয়ে নিয়ে আসে। কোরা ভাড়াকে বলে, যা তুই তোর বাপকে মার, যা, বন্দুকের ভয় দেখায়। ভাড়া আবার একটা ডুক্কি দিয়ে পিছন থেকে উড়ে এসে শালাকে ধরে ফেলে, তারপর তাকেও সাইজ করে দেয়। এখন আরো কিছু লোক বাকি আছে। সিঙ্গাপ্পা ভাড়ার মাকে বাড়ি যেতে বলে আর দেবরার মৃত্যুর কথা বলে মনকে শক্ত করতে বলে। ভাড়া একটা হাঙরের পাখা ধরে তার পিছে লুকায়, কন্টেনার বাঁধা দড়ি পেয়ে সঙ্গে নেয়। তারপর হাঙরের পিঠে চড়ে যেতে যেতে যখন সে ওপরে ওঠে, সিনটা অসাধারণ লাগে। ভাড়া এই ফাঁকে রশিটা হাঙরের মুখ দিয়ে পার করে এক হাতে ধরে আর এক হাতে সমানে চুটে যায়। মারতে মারতে শেষে সামরাকে ধরে, ঘোরার চান্সই দেয় না, পিঠে দাগ কেটে দেয়। তারপর সবাইকে নৌকায় উঠিয়ে নেয় আর স্ক্রিন কালো হয়ে পরের সিনে আমরা দেখি ভাড়া নৌকা টেনে টুনে ঘাটে এনেছে। সিঙ্গাপ্পা আরো কিছু লোক সেখানেই ছিল, সামনে আসে। ভাড়া তার বাবার কথা রাখতে এমনটা করেছে। সিঙ্গাপ্পা বলে, আজকের এই ঘটনার পর আর কেউ সাহস পাবে না সাগরে চুরি করতে যাওয়ার। ভাড়া নৌকা থেকে একটা ছুরি চটকা দিয়ে সিঙ্গাপ্পাকে বলে, যদি তুমি চাও এই ভয় এভাবেই সবার মনে থাক, তাহলে বাকিদের মতো আমার পিঠেও ক্রস চিহ্ন করে দাও। সিঙ্গাপ্পা অবাক হয়ে বলে, বেটা কি বলছিস এসব? এই কাজ আমি করতে পারবো না, আমি কি করে তোর রক্ত ঝরাতে পারি বেটা? ভাড়া হুকুম করে, কিন্তু সিঙ্গাপ্পা পারে না, সে পারবে না করতে এটা। ভাড়া নৌকার ভিতর দিয়ে চাকুর মাথা বের করে নিজে পিঠ লাগিয়ে একা একা পিঠ চিরে নেয়। সিঙ্গাপ্পা দৌড়ে আসে, বেটা এসব কি? ভাড়া বলে, আমার বাবা যেন আজীবন সবার চোখে জীবিত থাকে, তার বীরত্বের কথা সবাই যেন মনে রাখে, তার একটা চেষ্টা, বলে সেও বেহুশ হয়ে যায়। সিন বর্তমানে আসে। বাবু খুব আশ্চর্য হয়ে যায়, তার কথা, দেবরার মতো এমন একজন বীরকে কে মারলো? সব শোনার পর বাবু বলে, তার মানে দেবরা মারা গেছে, কিন্তু কি করে? এত বড় সাহস কার যে দেবরাকে মারলো? কে তার বুকে ছুরি চালাতে পারলো? কে সে? আকাশের বিজলি চমকানো দিয়ে সিন
বাহুবলীর মতো আমাদের দেখায় যে বারা নিজে তার বাবাকে মেরেছে, ছেলের হাতে দেবরা জান দিয়েছে। এখন এমনটা কেন? কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল? বারা কেন তার বাবাকে মারলো? এমন আরো যত প্রশ্ন রয়েছে, যতগুলো প্রশ্ন আপনার মনে উঠেছে বা রয়েছে, সবগুলো প্রশ্নের উত্তরে ডিরেক্টর বলে এই মুভির পার্ট 2 আসবে, সেখানে সবকিছুর উত্তর পাওয়া যাবে বলে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো আমাদের যারা পূর্বপুরুষরা ছিল তাদের ইতিহাস শুনলে আমাদের প্রথমে হাস্যকর মনে হতো যে লজিক্যালি এটা কি করে সম্ভব, বাট বই পড়ে তাদের ব্যাপারে শুনে জেনে এখন মুভি দেখে মনে হয় যে আসলে এটা সম্ভব। তবে হ্যাঁ, তাদের মতো উদার মন, তাদের মতো বীরত্ব, তাদের মতো সাহস, তাদের মতো এমন মন মানসিকতা আমাদের বা সামনে আমাদের আরো যে যুগটা আসছে তাদের কারো দ্বারা এমনটা হওয়া সম্ভব না। পৃথিবীতে তারাই হিস্ট্রি লিখতে পেরেছে যারা মানুষের জন্য, দেশের জন্য কিছু করেছে। আমরা আজ অব্দি তাদেরকেই মনে রেখেছি যারা আমাদের জন্য নিজেকে শেষ করে দিয়েছে। তার মানে এখানে এটা স্পষ্ট যে আপনি যদি উদার হন, আপনি যদি মানুষের সেবায় এগিয়ে আসেন, আপনি যদি দেশের জন্য কিছু করেন, তাহলে আপনার নামেও হিস্ট্রি রচিত হবে, আপনার কথাও সামনের প্রজন্ম মনে রাখবে। দেশ ও দশের সেবায় যে তৃপ্তি আপনি দুনিয়ার আর কোথাও সেটা পাবেন না। তাই যতটা পারেন নিজেকে তুলে ধরুন সবার সামনে। আচ্ছা, তো ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু করে দিবেন, কারণ আমরা অনেকটা পিছিয়ে আছি। ভিডিওটা ভালো লাগলে কারোর সঙ্গে শেয়ার করবেন। আর উপরে যে হকারি করা হয়েছে সেটা নিয়ে সিরিয়াস হওয়ার কোনো দরকার নেই, ওইটা জাস্ট একটা বিজনেস ডিল, আপনাকে যাইতে হবে না, ঠিক আছে? আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন প্লিজ। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।